সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1116তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো নোয়াখালীর ছেলে সিফাতের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বিয়ের কথা বলে সুন্দরী শালীকে বিক্রি করে দেয় পতিতালয়ে এক দুলাবাই। এই গল্পটা নোয়াখালীর প্রত্যন্ত এলাকার এক হৃদয় বিদারক করুণ বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, এই গল্পের মাঝে চরম প্রতারণা হয়েছে এবং গল্পটা পড়ার পর আমি জাস্ট চিন্তা করতেছি, এই গল্পের মাঝে শালী কি তার দুলাবাইয়ের সাথে প্রতারণা করলো, না দুলাবাই তার শালীর সাথে প্রতারণা করলো, আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। এবং গল্প শেষে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকে একটা কমেন্ট করে আমাদের আজকের গল্পের সিফাত অনেক বড় বিপদে আছে। আমি জানি না এই বিপদ কি সে ইচ্ছে করে তার জীবনে ডেকে এনেছে, নাকি এইটা তার ভাগ্যেই ছিল। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত নোয়াখালীর ভাই সিফাতের জীবনের এই করুণ গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সিফাতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিফাত আহমেদ, আমার বাড়ি নোয়াখালী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা জেঠু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একটা বোন সহ বড় দুইটা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা নোয়াখালী শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। শুধুমাত্র কৃষক নয়, আমাদের এলাকাতে আমার বাবার একটা সারের দোকানও আছে। বিভিন্ন ধরনের ঔষধ, কীটনাশক আমার বাবা বিক্রি করে। দোকান চালানোর পাশাপাশি আমার বাবা নিজেও কৃষিকাজের সাথে জড়িত। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমাদের পরিবারটাকে খুব সুন্দর করে চালাচ্ছে। আমাদের পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না। প্রচুর আদর আর ভালোবাসার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার বয়স যখন প্রায় 10 থেকে 12 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার বড় যে বোন আছে, আমার বড় বোনের বিয়ে ঠিক হয়। আমার বড় বোন দেখতে শুনতে অনেক বেশি সুন্দরী ছিল, যার জন্য আমাদের গ্রাম থেকে 2টা গ্রামের পরে এক প্রবাসীর সাথে আমার বড় বোনের বিয়ে ঠিক হয় এবং প্রচুর ধুমধাম করে আনন্দ ফুর্তি করে আমার বরাবর বিয়ে সম্পূর্ণ হয়। তো বরাবর বিয়ে হয়ে যাওয়ার পরে বরাবর তখন তার শ্বশুরবাড়িতে চলে যায়। পরিবারে তখন আব্বা আম্মা, আমি আর আমার বড় 2 ভাই থাকি। আমার বড় ভাই, আমার একেবারে বড় যেই ভাই, আমার ওই বড় ভাই পড়াশোনা খুব বেশি দূর করেনি। আমার বড় ভাইও আমার বাবার সাথে সারের দোকানেই থাকে এবং আমার ছোট যে ভাইটা আছে উনি পড়াশোনা করে। আমার ছোট ভাই পলিটেকনিক্যালে পড়াশোনা করতো, কুমিল্লা পলিটেকনিক্যালে আমার ছোট ভাই পড়তো। তো যাই হোক, আমি তখন একেবারে পরিবারের সবার ছোট, আমিও তখন একইভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। একটা পর্যায়ে আমার ভাইয়া ডিপ্লোমা শেষ করে এবং ডিপ্লোমা শেষ করার পরে আমার ভাইয়া তখন একটা বেসরকারি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি নেয়। পরিবারে তখন আমি একেবারে সবেমাত্র কলেজে পড়াশোনা করতেছি। কলেজে পড়া অবস্থায় আমি প্রচুর পরিমাণের বেপরোয়া জীবনযাপন করি। বেপরোয়া বলতে ঠিক এরকম, আমি খুব বেশি একটা ঘরের মধ্যে থাকি না, রাস্তাঘাটে ঘোরাফেরা করি এবং আমার কলেজে পড়া অবস্থায় প্রচণ্ড রকমের বন্ধুবান্ধব হয়ে যায় এবং এই বন্ধুগুলোর সাথে আমার সম্পর্ক এতটাই গভীর হয়ে যায় যে আমি পড়াশোনা ঠিক যতটুকু করি তার চেয়েও বেশি বন্ধুবাজি করি। বন্ধুদের সাথে এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই এবং বন্ধুদেরকে নিয়ে আমার সময়টা কাটতে থাকে। আমার বড় যে বোন আছে, আমার বড় বোনের বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমার বড় বোনের কোনো সন্তানাদি হয় না এবং সন্তানাদি না হওয়ার কারণে আমার দুলাভাইয়ের সাথে আমার বড় বোনের সম্পর্কটা ভালো থাকলেও আমার বোনের শ্বশুর শাশুড়ির সাথে আমার বোনের সম্পর্কটা ভালো না, যার জন্য আমার দুলাভাই আমার বোনকে আলাদা বাড়ি বানিয়ে ওখানে রাখে, তার বাবা মায়ের সাথে রাখে না। এমন করে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছে এবং একটা সময় দেখা গেল আমার আব্বা আমাকে নিয়ে প্রচণ্ড রকমের টেনশনে ভুগতো, কারণ প্রতিদিনে আমার নামে একটা না একটা বিচার আসতো। আমি একটা না একটা অঘটন ঘটাতাম এবং আমার বাবা এই নিয়ে খুব বেশি টেনশন এবং ঝামেলার মধ্যে ছিল। তো বাবা বারবার বলতো যে তোর পড়াশোনা করার প্রয়োজন নাই, তুই পড়াশোনা বন্ধ করে দে, এরকম করে বাবা সবসময় আমাকে বলতো। কিন্তু এরপর আমি পড়াশোনা চালিয়ে যেতাম। পড়াশোনায়ও আমি খুব বেশি মেধাবী ছিলাম না, আমি বরাবরের মতো একজন 3rd ক্লাস লেভেলের স্টুডেন্ট ছিলাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার এক বন্ধু আছে সুমন, ও হচ্ছে আমাদের এলাকারই একটা মেয়ে, আমাদের এলাকা বলতে আমাদের পার্শ্ববর্তী গ্রামের একটা মেয়ে। এই মেয়েটা পড়ে হচ্ছে ক্লাস 9-এ। তো মেয়েটা দেখতে শুনতে অনেকটা সুন্দরী, মেয়ের বাবাও বিদেশ থাকে এবং মেয়েরা হচ্ছে 2 বোন। তা আমার বন্ধু সুমন ওই ক্লাস 9-এ পড়া মেয়েটাকে অনেক পছন্দ করে।
বিভিন্নভাবে মেয়েটাকে প্রপোজাল দেওয়ার চেষ্টা করো। ও তো কলেজে আমাদের সাথেই পড়তো। তো মেয়েটা আবার সুমনকে পছন্দ করে না। সুমন একটু নেশা করতো এবং একটু খারাপ মানুষের সাথে ওর চলাফেরা ছিল, এই জন্য মেয়েটা তাকে পছন্দ করতো না। তো এই নিয়ে সুমন খুব বেশি ক্ষিপ্ত। সবসময় আমাদেরকে বলতো যে মেয়েটাকে একটু বুঝিয়ে বল, আমি তারা ভালোবাসি, তারা না পাইলে আমি বাঁচব না। তা আমাদেরকে বুঝিয়ে বলতে, এবং আমিও অনেকদিন মেয়েটাকে বুঝিয়ে বলছি যে দেখো, সুমন আসলে তোমাকে অনেক পছন্দ করে এবং সুমন যদি তোমাকে পায় সে অনেক ভালো হয়ে যাবে। অ্যান্ড মেয়েটা আমাকে বলতেছে যে ভাইয়া, আমার পরিবার এটা কখনোই মেনে নেবে না, আর আমি চাই না যে ওনার সাথে আমার কখনো বিয়ে হোক, কারণ ওনার চরিত্র সম্বন্ধে আপনাদের চেয়ে আমি ভালো জানি। আমরা জানি না আসলে বিতর্কতভাবে সুমনের মেয়ের সাথে কখনো খারাপ কোনো কিছু করেছিল কিনা। তা না হলে তো একটা মেয়ে এরকম হুটহাট করে একটা ছেলে সম্বন্ধে না জেনে না শুনে এত বাজে কথা বলে ফেলতে পারে না। এরপরও আমি মেয়েটাকে বুঝেছি, কাজ হয় নাই। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল। আমার দিনটার কথা ঠিক মনে নাই। একদিন রাতে আমি শুয়ে আছি। আমার বাসাটা ছিল কি, মানে আমি যে রুমে থাকতাম এটা ছিল একদম রাস্তার পাশে। তো রাস্তার পাশে জানালা ছিল, আমি ওই রুমে ঘুমাইতাম। গভীর রাতে তখন হঠাৎ করে কে জানি আমার জানালার কাছে এসে ঠকঠক করে শব্দ করতেছে। জানালার ওই ঠকঠকানি শব্দ শুনে আমি তখন জানালার ওই দরজাটা খুললাম। আমি দেখলাম আমার এক বন্ধু আছে সোহেল, আমাদের সাথেই থাকে। ও তখন জানলার সামনে দাঁড়িয়ে আছে। ও আমারে বলতেছে, বন্ধু তাড়াতাড়ি বেরো, সুমন তোরে যাইতে বলছে। আমি তখন বললাম, কিরে সুমন আমাকে যাইতে বলবে কেন? বলে তাড়াতাড়ি তোর সাথে কথা আছে। আমি তখন এখান থেকে বের হইলাম, মানে এই জায়গাটা থেকে বের হইলাম। বের হওয়ার পরে ও তখন বলে, চল আমাদের এখানে একটা জায়গা আছে, এটারে জিজির পার্ক বলে, মানে জিজির পার বলে। তো একটা পুকুর পাড়ে এটা। তো আমার বলে জিজির পাড়ে যাব। তো আমরা মাঝে মাঝে জিজির পাড়ে গিয়ে বন্ধুরা সবাই বসে থাকতাম, আড্ডাবাজি করতাম। রাত হয়তো 10টা-11টা পর্যন্ত, এর বেশি না। কিন্তু এখন তো দেখি অনেক রাত, কিন্তু অনেক রাতের মধ্যে ও আমাকে জিজির পাড়ে নিয়ে যাচ্ছে কেন? তা আমি যেতে চাই না, পরে আমাকে বলে, বন্ধু আয়, তুই গেলে খুব ভালো হবে, মানে খুব উপকার হবে। এমন করে যখন বলে, একটা পর্যায়ে আমি ওর সাথে যাই। এবং জিজির পাড়ে যাওয়ার পরে যেটা দেখি, যে জিজির পাড়ে গেলে আমি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই যে ওরা সবাই মিলে একটা মেয়েকে আটকায় রাখছে, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে রাখছে। আমি দেখার পর অবাক হয়ে গেলাম এবং বারবার বললাম যে এটা কি, এই মেয়েকে? পরে আমার বন্ধু সুমন বলতেছে, দোস্ত এটা আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড এত রাতের বেলা এখানে কেন? বলে উঠে নিয়ে আসছে বাসা থেকে। তা আমি বললাম, উঠে নিয়ে আসলি মানে এটা কী ধরনের কথা? আমি তো তোর কথা কিছু বুঝতে পারতেছি না। পরে বলে, বন্ধু শোন, খবর পাইছিলাম মেয়েটার মা নাকি তার নানুর বাড়িতে বেড়াইতে গেছে, তার নানু নাকি অসুস্থ, নানুকে দেখতে গেছে। এই ঘটনার পর আমি তখন মেয়ের বাড়ির সামনে ফাঁদ পাতি। তো মেয়ের তো ছোটো দুইটা বোন আছে, তারা সম্ভবত ঘুমাচ্ছে। এমন সময় মেয়েটা বাথরুমে বা টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বেরোয়, এবং ওই পর্যায়ে আমরা মেয়েকে ওখান থেকে উঠে নিয়ে আসি। তাই আমি বললাম যে মেয়ের যে দুটো ছোটো বোন আছে, তারা বলে তারা ঘরের মধ্যে আছে। তাই আমি বললাম, এখন ছোটো বোন উঠে যদি কান্নাকাটি করে তা বা তার বড় বোনকে খুঁজে না পায়, এখান থেকে একটা ঝামেলা হয়ে যাবে না? বলে ঝামেলা হওয়ার আগে আমরা মেয়ের ওখানে দিয়ে আসবো। তাই আমি বললাম, তো এখানে নিয়ে আসলি কেন? বলে আমরা বন্ধুরা সবাই মিলে এই মেয়ের সাথে খারাপ সম্পর্ক করব। এরকম করেই বলতেছে। আমি তখন মধ্যখানে বললাম, বন্ধু এটা কখনোই হতে পারে না, তুই এই ধরনের পাগলামি কোনোভাবেই করতে পারিস না, এটা কোনো কথা না। এই নিয়ে বন্ধুবান্ধবের সাথে ধরুন আমার তর্ক বিতর্ক, মানে ঝামেলা হইতেছে। মেয়েটার মুখও বেঁধে রাখছে এবং গাছের সাথে তাকে হাত বেঁধে রাখছে। আমার বন্ধুরা সবাই তখন আমার এগেনস্টে, মানে সবাই বলতেছে যে না, আমরা অনেক কষ্ট করে মেয়েরে কিডন্যাপ করে আনছি। আমার বন্ধু সুমনও বলতেছে যে আমরা সবাই মিলে মেয়েটার সাথে রেপ করবো, মানে তাকে সাথে খারাপ সম্পর্ক করব। তো ভাই, মেয়েটার বয়স এবং মেয়েটাকে দেখে আমার ভিতর থেকে কোনোভাবেই জিনিসটা আসতেছিল না যে আমি এটা করবো না, এবং আমার জীবন থাকতে আমি এটা করবো না। এই বলে আমি তখন বললাম যে ঠিক আছে তোরা কর, আমি চলে যাচ্ছি। আমি যাওয়ার সময় সুমন তখন আমার হাত চেপে ধরছে, তুই চলে যাবি মানে? আমি বললাম যে না, আসলে এটা তো আমার ভিতর থেকে এটা কখনোই আসবে না, এটা আমি কখনো করতে পারবো না। তো ও আমাকে বলে যে ঠিক আছে আমরা করি, তাহলে তুই দাঁড়াই থাক। না, এটা হতে পারে না, আমি দাঁড়াই থাকবো কেন? আমি কেন দাঁড়াই থাকবো? আমার তো দাঁড়াই থাকার কোনো প্রয়োজন নেই। তোরা যেটা করবি এটা কর, তোদের মতো করে কর, আমি চলে যাই, আমি এখানে থাকবো না। এখন সুমন মনে করছে আমি এই জায়গা থেকে গিয়ে হয়তো মেয়ের বোনদেরকে জাগাবো বা এলাকার লোকজনকে জাগিয়ে ওদেরকে ধরাই দিব, এই জন্য সুমন আমাকে এখান থেকে যেতে দেয় না। এইভাবে দুজনের মাঝে অনেকটা তর্কাতর্কি, একটু মারামারির মতো হয়ে যায়। অ্যান্ড সুমনও চিল্লায়, আমিও চিল্লাই। অ্যান্ড এরকম করতে করতে আল্লাহর কি হুকুম আর কি, ওই পাশের এলাকারই কোনো এক লোক উনি পুকুর পাহারা দিচ্ছে। তো এখন আমি তো এটা জানি না যে উনি পুকুর পাহারা দিচ্ছে, বা এটা আমরাও জানি না, আমরা তর্কাতর্কি করতেছি। এখন ওই পুকুর পাহারাদারের লোকটার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি মনে করছে ওনার পুকুরে কিছুদিন আগে ডাকাতি হয়েছে, মানে পুকুর ডাকাতি হয়েছে। এই বিষয়টা শুনলে অনেকে হয়তো একটু অবাক হবেন, মানে অনেকগুলো লোক এসে এই লোকটা যেখানে শুয়ে আছে ওখানে ওনাকে অ্যাটাক করে, মানে ওনার হাত পা বেঁধে, ওনার মুখ বেঁধে, তারপর ওরা পুকুরে জাল মারে, এবং পুকুরে তারা মাছ ধরে তারা নিয়ে যায়, অনেক টাকা, লাখ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। তো এই জন্য উনি মনে করছে এখন মনে হয় আবারও ডাকাত আসছে, এবং ডাকাত দলেরা আলোচনা করতেছে তারা ধরবে। সে তখন এই ভয়ে ভয়ে ও তখন গ্রামের ভিতরে ঢুকে গেছে,
এবং গ্রামের ভিতরে ঢুকে তখন গ্রামের মানুষকে ডাক দিছে যে এরকম এরকম ডাকাত আসছে, আপনারা আমারে বাঁচান। গ্রামের মানুষ তখন এসে মানে এইখানের ভিতরেই আমার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে তখন গোল করে ওখানে ধরে ফেলে, মানে সবাইকে ধরে ফেলে এবং মেয়েটাকেও ওই জায়গার মধ্যে পায়, ওই মেয়েটাকে। এবং পাওয়ার পরে মেয়েটার হাত পা খুলে দেয়, মেয়ের বাঁধন খুলে দেয়, মেয়ের বাড়িটারে জিজ্ঞেস করে, মেয়ে তখন আর ঠিকানা বলে এবং ওই রাতের মধ্যে মেয়েকে তখন তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এরই মাঝে আমাদেরকে কিন্তু বেঁধে রাখে। সকাল হলে মেয়ের মা তখন তার নানু বাড়ি থেকে আসে এবং মেয়ের গ্রামের অনেকগুলো লোকজন আসে। একইভাবে আমার বাবা এবং আমার মা সহ আমার বড় ভাইয়েরা তখন এই জায়গার মধ্যে উপস্থিত হয়। সবাই তখন আসে, আমি তখন নিচের দিকে মাথা দিয়ে আছি, মানে আমি মাথাটা উপরের দিকে উঠাতে পারতেছি না। আমি আমার বাবার মুখের দিকে তাকে দেখতেছি, জীবনে কোনোদিন আমার বাবা এতটা লজ্জা পায় নাই। মানে নিচের দিকে তাকে আব্বা কান্না করতেছে। তা আমার কাছে বারবার মনে হচ্ছে যে আমি তো কোনো অপরাধ করি নাই, ওরা আমাকে ঘুম থেকে জায়গায় নিয়ে আসছে বা আমি আসছি, এটা তো আমি তো কোনো অন্যায় করি নাই। এখন আমার বন্ধুদের কথা হচ্ছে আমি তর্ক বিতর্ক করে ওদের সবাইকে ধরাই দিছি। আমার কারণে ওরা ধরা খাইছে, তা না হলে ওরা ধরা খাইতো না, আমি ওদেরকে ধরাই দিছি। এই বলে তখন মানে একটা রায় হয়ে যায়, মানে তখন ওরা পুলিশ কল করে এবং দুপুরের দিকে পুলিশ আসে, এসে সবাইকে ধরে নিয়ে যায়, থানাতে নিয়ে যায়। এবং থানাতে নিয়ে যাওয়ার পরে আমি 24 দিন পর্যন্ত থানা হাজতে থাকি, প্রায় 1 মাসের কাছাকাছি থানা হাজতে থাকি। এবং সর্বপ্রথম আমাকে আমার আব্বা কোর্ট থেকে চালান করার পর আমাকে বের করে আনে, আমার আব্বা এবং আমার বড় ভাই আমাকে বের করে আনে। কিন্তু আমার বন্ধুগুলো কেউ বের করে আনতেছিল না। বাড়িতে আসার পর আমি তখন আর ঘর থেকে বের হই না। আমার বড়াপু তখন আমাদের বাড়িতে আসছে এবং বড়াপু আসার পরে খুব গালমন্দ করতেছে আমাকে, যে তোর আমি অনেক ভালো মনে করতাম, আমার জামাই আমার মাস শেষে যেই টাকা পাঠায় আমি বেশিরভাগ টাকাই তোকে দিয়ে দিই, তুই আমার একটা মাত্র ভাই, আমি তোরা এত আদর করি যত্ন করি, কিন্তু তুই কিভাবে পারলি এভাবে আমার বাবার মান সম্মান ধূলিসাৎ করে দিতে? তোর কি একটাবারের জন্য মায়া লাগলো না? আব্বুর জন্য কি তোর একটু কষ্ট হলো না? আমার বোন এরকম করে কান্নাকাটি করে বলতেছে। এখন আমি তো আসলে আমার বোনকে বুঝাইতে পারতেছি না যে এই ঘটনার সাথে আমি ওভাবে জড়িত না, আমি আসলে এরকম কোনো কিছুই করি নাই। আমি বরং ওখানে যাওয়ার পরে মেয়েটাকে সেভ করতে চাইছিলাম, কিন্তু সে জায়গায় আমি নিজেই ফেসে গেলাম। আমি আমার বোনরে তখন বলতেছি, বোন রে, আমার উপর তোরা ডাউট করিস না, বা আমি এরকম কোনো কিছুই করি নাই। এরই মাঝে আমাদের গ্রামের মানুষ আমার আব্বাকে নিয়ে, মানে আব্বাকে বারবার বলতেছে আমাকে যেন গ্রাম থেকে বের করে দেয়। মানে যে গ্রামে আমি এত বড় অঘটন ঘটাইছি বা এই গ্রামের আমি এত ক্ষতি করছি, তা গ্রামের মানুষ সবাই আমার আব্বাকে আমার বড় ভাইকে ধরছে যে ওরা গ্রাম থেকে বের করে দাও। একবার যে আমার বোন তখন সিদ্ধান্ত নিল আমাকে আমার বোনের বাড়িতে নিয়ে যাবে, যেহেতু আমার দুলাভাই বিদেশে থাকে, আমার বোন একা একা থাকে, আমার বোনের বাজার সাজার করা লাগে, বা আমার বোনের বাড়িতে একা একা থাকতে খুব বেশি প্রবলেম হয়। এই জন্য আমার বোন তখন বললো যে ঠিক আছে, আমি সিফাতকে সাথে করে নিয়ে যাব। পরে বরাফু করলো কি, আমার ব্যাগপত্র কাগজপত্র বা আমার যা যা আছে, আমার পড়াশোনা কিন্তু ওখানেই বন্ধ। দেন বরাফু তখন আমাকে ওনার বাড়িতে নিয়ে গেল। তো বরাপুর বাড়িটা একটা আলাদা একটা বাড়ি, আমার দুলাভাই নতুন জায়গা কিনে বাড়ি বানাইছে, তো ওখানে যাওয়ার পরে আমার কোনো কিছুই ভালো লাগতো না। আমি যেই ছেলেটা 10টা-15টা বন্ধু বান্ধব নিয়ে রাতভর আড্ডাবাজি করতাম, এত রোমাঞ্চকর জীবন কাটাইছি, এই মানুষটা হঠাৎ করে এরকম বন্দি একটা জীবনযাপন কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না। আমি কান্নাকাটি করি, আমার বোন আমারে বুঝায় কান্নাকাটি কেন করতেছিস, তুই কি ছোটো বাচ্চা নাকি, কেন কান্নাকাটি করিস, এরকমভাবে বোন বুঝায়। বোনের কোনো কথাই আমার মাথায় ঢুকে না, আমি আমার বোনের কোনো কথাই শুনি না, প্রচণ্ড রকমের কান্নাকাটি করি, মন খারাপ করি। তো আমার বোন আমারে বলে, তুই এরকম মন খারাপ করলে কি হবে, এরকম মন খারাপ করলে কি কোনো সমাধা আছে, তুই মন খারাপ করিস না, তুই ভালো হয়ে যা, এভাবে এভাবে বোন বলতেছে। তাই আমি বোনের বাড়িতে যাইতাম, খাইতাম, ঘুরতাম ফিরতাম, এমন করতে করতে তখন আমার বোনের বাড়িতে, মানে আমার বোনের যে গ্রাম, পার্শ্ববর্তী একটা গ্রামে আমার বোন এক লোকের কাছ থেকে, মানে একটা দোকানদারের কাছ থেকে বাকি খাইতো। তো একদিন বিকেলবেলা হলো কি, আমার বোন আমারে বলতেছে যে তুই দোকানের মধ্যে যা এবং দোকানে গিয়ে ওই দোকান থেকে কিছু বাকিতে মাল নিয়ে আমাকে লিস্ট দিল যে এই মালগুলো নিয়ে আসবি। তো এই বলার পরে আমি তখন ওই দোকানের মধ্যে গেলাম, দোকানদারের মধ্যে গেলাম, আমার বোন আমাকে কাগজ ধরাই দিল, মানে ওখানে একটা মানে পেপার আমি নিয়ে যাইতাম, উনি ওনার কাগজেও লিখতো এবং আমার কাগজেও লিখে দিত যে কী কী মাল আমি নিব বা কী কী মাল আমি নিচ্ছি। তো আমি তখন মাঝে মাঝে ওই দোকানের মধ্যে যাইতাম এবং দোকানে গিয়ে আমি বিভিন্ন ধরনের মালামাল নিয়ে আসতাম এবং দোকানদার আমার কাগজেও লিখতো, ওনার কাগজেও লিখতো। এরকম করে বেশ কয়েকদিন কাটার পরে মাঝে মাঝে যাইতাম, আমি ওই সময় আবার সিগারেট খাইতাম, আমি আবার বোনের নামে সিগারেট নিয়ে আসতাম, 1 প্যাকেট সিগারেট আনতাম, আমার বোনের নাম লিখে দিতাম। এমন করে হলো কি, একদিন দুপুরবেলা আমার সিগারেটের টক উঠছে, তা আমি ভাবলাম যে দুপুরবেলা তো এই দোকানটা বন্ধ থাকে, এরপরও যেহেতু সিগারেট নাই, চিন্তা করলাম যে ঠিক আছে, যে দোকানটা খোলা আছে কিনা একটু দেখে আসি। এমন করে আস্তে আস্তে দোকানে দিয়ে গেলাম এবং গিয়ে দেখি যে দোকানের মধ্যে এক পরীর মতো মেয়ে বসে আছে। ভাই, আমি দেখে তো অবাক, এত সুন্দর মেয়ে আমার জীবন আমি দেখি নাই।
মেয়েটার বয়সও কম হবে, কিন্তু ভাই অনেক সুন্দর, অনেক সুন্দর। মনে হয় যেন এই মেয়েটাকে দোকানে বসায় দিলে দোকানে কোনো লাইটিংয়ের প্রয়োজন নাই, এমনি সব পুরো দোকান আলোকিত হয়ে যাবে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আসতে পরে মেয়ের আব্বার কথা জিজ্ঞেস করলাম যে উনি কোথায়? বলে আব্বু তো বাড়িতে গেছে খাওয়ার জন্য, মানে দুপুরে খাইতে গেছে। আমি বললাম তো দুপুরে খাইতে গেছে, আপনি যে বসে আছেন এখানে? পরে বলতেছে যে আমার আব্বু তো গেছে, আব্বু খাইতে গেছে, এই জন্য আমি দোকান পাহারা দিচ্ছি, দোকান বন্ধ করা অনেক ঝামেলা যার জন্য। তাই আমি বললাম আপনার নাম কি? বলে আমার নাম হচ্ছে তাজিন। তাই আমি বললাম বাহ মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর, পড়াশোনা করেন? বলে হ্যাঁ, আমাদের এলাকার একটা মাদ্রাসায় পড়ি। আমি তখন বললাম ভালো কথা, তো আমি তো সিগারেটের জন্য আসছিলাম, এবং আমি তখন আমার বোনের কথা, আমার দুলাভাইয়ের কথা বললাম। পরে বলে আমার আব্বা না থাকলে তো আমি বাকি দিয়ে দিতে পারবো না, আপনার কাছে টাকা আছে? তাই আমি বললাম যে না, আমার কাছে টাকা নাই। বলে টাকা না থাকলে ভাই আমি বাকিতে দিতে পারবো না, আমার আব্বা যদি আসে তারপরে নিয়েন। যেমন তোমার আব্বা কখন আসবে? বলে আধা ঘন্টা পরে আমার আব্বা চলে আসবে। তা আমি তখন ওই দোকানের সামনে বসে আছি, মানে আমি জাস্ট এই মেয়েটার দেখতেছি, এত সুন্দর চেহারা ভাই আমার জীবন আমি কখনোই দেখি নাই। প্রায় 15-20 মিনিট পরে মেয়ের আব্বা তখন দোকানে আসছে, এবং দোকানে আসার পরে আমি সালাম দিলাম। পরে আমি বললাম যে কাকা এই ঘটনা, আমার একটু সিগারেট লাগবে। বলে তুমি খাতা আনো নাই? আমি বললাম না, খাতা আনি নাই। পরে আমাকে সিগারেটের মানে উনি সিগারেট দিয়ে দিল। আমি সিগারেট খাচ্ছি দোকানের সামনে বসে বসে। তো দুপুরবেলা তো ধরেন কাস্টমার থাকে না, দোকান ফাঁকাই থাকে। তো ওই দোকানদার কাকার সাথে গল্প গুজব করতে করতে একটা পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম যে কাকা, একটু আগে দোকানে যে মানুষটা বসেছিল, মানে যে বসেছিল, এটা কে? উনি বলে এটা আমার মেয়ে। আমি বললাম, আপনার মেয়ে? বলে হ্যাঁ, এটা আমার মেয়ে। তাই আমি বললাম যে আপনার সাথে তো চেহারা মিল নাই, মানে উনি অনেকটা কালো বা একটু দেখতে অন্যরকম। তো বলে যে না, আমার এই মেয়েটা, আমার ছোট মেয়েটা আমার ওয়াইফের মতো হয়েছে, আমার ওয়াইফও দেখতে অনেক সুন্দর, আমার ছোট মেয়েটা আমার ওয়াইফের মতো হয়েছে। তা ওই কথা বলে ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম। তো মেয়ে তো বাড়ির মধ্যে চলে গেছে, আমি তখন চলে গেছি আমার বাসায়, মানে আমার বাড়িতে চলে গেছি। তো এখন বাসায় যাওয়ার পরে আমিটা ভাই সারা রাত ঘুমাইতে পারি না, বারবার মেয়েটার কথা মনে পড়তেছে, মানে বারবার মনে পড়তেছে। এর পরের দিন আমি করলাম কি, মেয়ে যে মাদ্রাসায় পরে বললো, মেয়ের বাড়ির সামনে সকালবেলা গিয়ে বসে আছি, মানে মেয়ে বাড়ির সামনে সকালে দাঁড়ায় আছে যে মেয়ে মাদ্রাসায় যাবে, মেয়েরে দেখবো। একটা পর্যায়ে দেখলাম যে ভাই কালো কাপড়ে ঢাকা 3টা মেয়ে একসাথে বের হয়েছে, এবং 3টা মেয়েরই একই সাইজ। আমি চিনবো কোন, মানে কী করে যে কোনটা তাজিন। তো এই মেয়েগুলো তখন চলে গেল মাদ্রাসায়, এবং বরাবর বিকেলবেলা মাদ্রাসা থেকে আসার সময়ও আমি ওই বাড়ির সামনে মানে দাঁড়ায় আছি যে ওরা আসবে, ওদের সাথে কথা বলবো। এভাবে মাঝে মাঝে আমি ওই বাড়ির সামনে যাইতাম, কিন্তু মেয়েটার সাথে আমার আর দেখা হয়নি। শুধু একদিন দেখা হয়েছিল, মেয়ে দোকানে বসেছিল, অতটুকুই। এরপরে আমি মাঝে মাঝে দুপুরেও দোকানে যেতাম, কিন্তু দেখতাম যে দুপুরে দোকান বন্ধ, দোকান খোলা থাকতো না। একদিন সাহস করে 3টা মেয়ের মাঝে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম যে বোন রে, তোমাদের সাথে একটু কথা বলবো। তা বলে হ্যাঁ বলেন। আমি বললাম যে তোমাদের মাঝে তাজিনকে? পরে বলতেছে যে তাজিন, সে মুসকে মুসকে হাসতেছে। তাই এইটা বলার পরে তাজিন যখন হেঁটে চলে যাচ্ছে, বাকি মেয়েগুলো বলে যে চলে যাচ্ছে সেই তাজিন। আমি তখন পিছন দিয়ে গেলাম, গিয়ে বললাম যে কী ব্যাপার, তুমি চলে যাচ্ছ কেন? আমাকে বলে আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, আমরা পরপুরুষের সাথে কথা বলি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে তোমরা মাদ্রাসায় পড়াশোনা করো, তোমরা পর্দা করো, পরপুরুষের সাথে কথা বলো না, তোমার কথা ঠিক আছে, তবে আমি পরপুরুষ না, আমি তোমার পরিচিত। পরে আমার বলে না, আপনার পরিচিত কেউ না। আমি চলে যাই মাদ্রাসায়। আমি বললাম শোনো তাজিন, একটু কথা আছে, একটু কথা বলি। বলে না 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 প্লিজ, আমি কোনো কথা বলতে পারবো না। আমি তাজিন শোনো, আমি আজকে 3-4টা দিন না এই তোমাদের বাড়ির সামনে দাঁড়াই আছি, তুমি মাদ্রাসায় যাও, তুমি আসো, আমি না তোমার চিনতে পারি না, সবার মতো করে তুমি এরকম কালো কাপড় পরে যাও বা কালো বোরকা পরে যাও, তোমাকে আমি চিনতে পারিনি। তো আজকে অনেকদিন পর যেহেতু তোমারে পাইলাম, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তোমরা কি ঘরে কোনো মোবাইল ফোন ব্যবহার করো? তো বলে যে না, আমাদের বাসায় কোনো মোবাইল ফোন নাই। তাই আমি বললাম যে তাজিন দেখো, তুমি মাদ্রাসায় পড়াশোনা করো, সবই ঠিক আছে, আমি জানি তোমার বয়স কম, এরপরও না আমার তোমার ভাল লাগে, মানে আমি তোমার সাথে প্রেম করতে চাই। মানে একদমই প্রথম মেয়েটার সাথে যেদিন আমার দেখা, মানে এইটা আমার দ্বিতীয় টাইম দেখা। প্রথমটা দিন তাদের দোকানে দেখছি, এবং সেকেন্ড টাইম দেখে রাস্তার মধ্যে যখন এইরকম একটা কথা আমি মেয়েটাকে বলে ফেলি, ওই তখন লজ্জা পেয়ে দৌড় দিয়ে মাদ্রাসার দিকে চলে যায়। এরপরে মেয়েটা ভাই আর আমার সামনে আসে না, যতই তার সামনে পড়ি বা যতই কিছু করেছি, আমার সামনে আসেই না। এমন করতে করতে মেয়েটার জন্য ভাই আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে আমি নিজের মনটাকে বুঝাতে পারতেছিলাম না। অ্যান্ড এরকম করে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে আমি বিষয়টা আমার বোনকে বললাম যে বোন, এমন এমন ঘটনা, এইভাবে একটা মেয়েরা ভালো লাগছে, আমি মেয়েটারে বিয়ে করব, বা মেয়েটা আমার পছন্দ হয়েছে। আমার বোন তখন আমার উপরে খুব খেপে গেল, গিয়ে বলতেছে যে ওই গ্রামের মানুষ ভালো না। মানে আমার বোন বলতেছে আমার শ্বশুরবাড়ির মধ্যে ওই গ্রামটা খুব ডেয়ারিং গ্রাম, এবং ওই গ্রামে বিয়ে করা তো দূরের কথা, ওই গ্রামে কোনো মানুষ দিনের বেলাও যায় না। অ্যান্ড আমাদের গ্রামের আশেপাশে কোনো কাঁচা বাজার নাই, তো মানে কোনো দোকান নাই, তো ওই দোকানে আমরা বাধ্য হয়ে যাওয়া লাগে, তা নাহলে কিন্তু আমরা ওই দোকানটাতে যাইতাম না। তো ওখানকার মানুষজন ভালো না, ওইদিকে যাইস না, আমার বোন আমারে বলতেছে। তা এরপর আমি বোনের ভাদন শুনলাম না, এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বহু দিন পরে একটু মেয়েটাকে আমি সফট করতে পারছি।
একটু নরম করতে পারছি। তো মেয়ে মাদ্রাসায় যাওয়ার আগে ওখানে একটা বট গাছ আছে, অনেক বড় একটা বট গাছ। এই বট গাছের নিচে আমি দাঁড়াই থাকতাম। মেয়ে যখন মাদ্রাসায় যাইতো এই বট গাছের নিচে এসে দাঁড়ায় আমার সাথে কথাবার্তা বলতো। মেয়েটার আমার ভালো লাগতো, আমার খুব ভালো লাগতো। মেয়েটার সাথে মোটামুটি একটা প্রেমের সম্পর্কে জড়াই পড়ছি এবং যাইতো আসতো, মানে অতটুকুই আমাদের প্রেম। এরকম করতে করতে মানে অনেক দিন, প্রায় 1 দিন 2 দিন না, 2 থেকে 3 মাসের মতো তার সাথে আমি এই প্রেমের সম্পর্কে জড়িত থাকি। তো ওর সাথে আমি কখনো ফোনে কথা বলতাম না বা কোনো চিঠিপত্র দিতাম না। প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার সময় তাড়াতাড়ি বেরিয়ে যাইতো। অন্য মেয়েগুলো আসার আগেও তখন একা একা চলে আসতো এবং ওই আপনার বট গাছের নিচে এসে আমার সাথে গল্প করতো, আমার সাথে কথা বলতো এবং আমার সাথে কথা বলতে বলতে যখন বাকি ওই 2টা মেয়ে আসতো তারপরেও 2টা মেয়ের সাথেও মাদ্রাসায় চলে যেত। এরকমভাবে আমার প্রেমের গল্পটা প্রায় 3 মাসের মতো কেটে যায় এবং 3 মাস পরে একদিনও হঠাৎ করে আমারে বলতেছে, মানে ও কি বুঝে এটা বলে আমি এটা জানি না, আমারে বলে আজকে আমার আব্বু আম্মু বাসায় থাকবে না, আপনি কি আজকে রাত্রে 12টা বা 12:30টার দিকে আমাদের বাড়িতে আসবেন, এমন করে আমারে বলতেছে। আমি তখন বললাম, মানে এইটা কী ধরনের কথা, রাত্রে 12:30টার দিকে তোমাদের বাড়িতে যাব, যদি অন্য কোনো লোক দেখে ফেলে? বলে না, কেউ দেখবে না, আমার বড় আপু তমা আপু আছে, তো আমি তমা আপুরে ম্যানেজ করে আপনার সাথে দেখা করব। তাই আমি বললাম যে দেখা করবা, তা কোথায় দেখা করবা? বলে আপনি যেখানে বলেন সেখানেই দেখা করব। তাই আমি বললাম আমি কি তোমাদের ঘরে যেতে পারবো? বলে না, ঘরে গেলে আপু মাইন্ড করবে, সন্দেহ করবে। আপনি আমাদের বাড়ির পিছনে, মানে আমাদের ঘরের পিছনে একটা নারিকেল বাগান আছে, আমি নারিকেল গাছগুলো তখন ছোট ছোট, আমার বলে এই নারিকেল বাগানে আপনি দাঁড়াবেন, এরপর আমি এসে আমি আপনার সাথে অনেকক্ষণ ধরে নারিকেল বাগানে থাকবো। তো ও কেন হঠাৎ করে আমাকে এটা বললো, আমি না ভাই এটা বুঝতে পারি নাই। মানে আমার ভিতরে মানে এটা নিয়ে কোনো রকমের কোনো কিছু হয় নাই। যেমনি আমারে বলছে যে আমাকে দেখবে বা আমাকে যাইতে বলছে, আমি তখন ওইভাবে সরল মনে, মানে নিজের মাঝে কোনো প্যাচ গোছ রাখি নেই। আমি সরল মনে ওই নারিকেল বাগানে পরের দিন যাব এবং যাওয়ার জন্য আমি ফুললি প্রস্তুতি নিয়ে নিলাম যে আমি ওখানে যাব এবং ওর সাথে দেখা করব বা প্রেম প্রীতি করবো, ওরকম একটা টার্গেটে তখন গেছি। যাওয়ার পরে দেখলাম যে ওদের ওই ঘরের দরজাটা, মানে ওদের ওই জানালাটা খোলা, ওদের যে জানালা, ওই জানালা খোলা। খুব কষ্ট করে আমাকে ওখানে যাইতে হয়েছে এবং যাইতে অনেক ভয় পাচ্ছিলাম, কারণ ওদের বাড়িটা একটা অনেকগুলো বাড়ির ভিতরে, মানে এমন না যে ওদের বাড়িটা আলাদা একটা জায়গা বা আলাদা একটা জায়গা, এরকম না, অনেকগুলো বাড়ির ভিতরে ওদের বাড়িটা। তো এই জন্য দেখা যায় যে আমার 2-3টা বাড়ি পার হয়ে অনেক কষ্ট করে, অনেক স্যাক্রিফাইস করে আমাকে ওই জায়গায় যেতে হয়েছে। এবং যাওয়ার পরে জানালা খোলা দেখে আমি তখন আস্তে আস্তে জানালা দিয়ে গেলাম, দেখলাম যে মানে তাজিন জানালার পাশে বসে আছে, মানে ও সময় আমার জন্য অপেক্ষা করতেছে। আমি তখন বললাম তুমি কি আসবা না আমি ভিতরে আসবো? বলে না, ভিতরে আসার দরকার নেই, আমি আপনার কাছে আসতেছি, আপনি ওখানে গিয়ে দাঁড়ান। তো আমার যেমনি বললাম আমি এমনি এসে ওখানে দাঁড়াইলাম। দাঁড়ানোর কিছুক্ষণ পরেই মানে ওরা ঘরের বাতিটা অফ করে দিল, মানে যে ঘরের বাতিটা, ওই বাতিটা অফ করে দিল এবং বাতিটা অফ করে দেওয়ার পরে মানে ও তখন আসছে, মানে তাজিন আসছে। ওই রাতটা কিন্তু অনেক ঘুটঘুটে অন্ধকার ছিল, আমি আসলে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। লাইট অফ করে দিয়ে যখন তাজিন আসছে, হাঁটিয়ে করে আমার সামনে আসছে, আসার পরে আমার কেমন জানি তাজিনকে অনেকটা শর্ট মনে হচ্ছে, কিন্তু এরকম শর্ট না, অনেক লম্বা। বাট ওই দিন কেন যেন একটা শর্ট মনে হয়েছে। জাস্ট আমি ওর কাছাকাছি যাই, আর কিছুক্ষণ পরেই হঠাৎ করে চারদিক থেকে অনেকগুলো মানুষ ধরে কইরা আইসা আমাকে ধরে ফেলে, মানে আমাকে ধরে ফেলে, ধরে মেয়েটারা সব ধরে বাড়ির দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং বাড়ির দিকে নিতে নিতে মেয়েটাকে একদিকে নিয়ে যায়, আমাকে তখন ওখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে মেয়ের বাড়ির সামনে আমাকে তখন ভাইদা ফেলে, ভাইদা আমাকে মারতে শুরু করছে, এলোপাথারিক মারতেছে। মারার পর আমি বললাম যে এটা আমার বোনের বাড়ি, আমার বোনের নাম বলছি এবং বোনের নাম বলার পরে রাতের মধ্যে তারা আমার বোনরে নিয়ে আসছে, আমার বোনের কাছে গেছে, যাই আমার বোনকে ডাকছে। ডাকার পর আমার বোন যখন খবর পাইছে এরকম এরকম ঘটনা, আমার বোন তখন রাতের মধ্যেই এই ঘরের উঠানে আসছে। আসার পরে দেখে আমরা বাইন্দা রাখছে। আমার বোন তখন বলতেছে, মানে আমার দিকে তাকে বলতেছে, মানে এরকম করে মাথা নাড়াইতে আছে। তো ছেলেগুলোরে বলতেছে আমি আমার ভাইয়ের সাথে একটু কথা বলতে পারি, যদি বাঁধনটা ছেড়ে দেন। ওরা বলতেছে না আপু, বাঁধন খোলা যাবে না, বাঁধন খুললে যদি আপনার ভাই চলে যায় আমরা বাঁধন খুলতে পারবো না। যদি আপনার ভাইয়ের সাথে আপনার একান্তই কোনো কথা থাকে তাহলে আপনার কাছে গিয়ে কথা বলেন, আপনার ভাইয়ের কাছে যান, আপনার ভাইয়ের কাছে গিয়ে আপনার কথা বলেন, আমরা না হয় এখান থেকে সরে যাব। পরে সবাই সকালে, এটা সকালের কথা আমি বলতেছি, ভোরের কথা। তো সবাই তখন চারদিকে সরে গেলাম, আমার বন্ধুখান আমার কাছে গেল, কাছে গিয়ে আমার বলতেছে যে তোরে যে আমি বারবার বলছিলাম যে তুই এই কাজটা করিস না, এটা কি তুই ভালো করছস? কিন্তু এখানে একটা বিষয় আমার কাছে ডাউট লাগতেছে। বিষয়টা হচ্ছে এইটা, তাজিন কিন্তু আমার বলছে ওর আব্বা মা ঘরে নেই, ওর আব্বা মা বাসায় নেই, কিন্তু ভাই ওইখানে যাওয়ার পর আমি দেখলাম যে, মানে আমাকে বাঁধার পর আমি দেখলাম যে ওর বাবা কখনো আমার সামনে আসতেছে, ওর মা কখনো আমার সামনে আসতেছে, ওর পরিবারের সব মানুষগুলো আসতেছে। তাহলে তাজিন যে আমারে বললো যে ওর আব্বা মা বাসায় থাকবে না, এটা কি? তাহলে ওর আব্বা মা বাসায় আসলো কোত্থেকে? এবং আমি গিয়ে ওকে ডাক দেওয়ার পরেই কেন ও লাইট অফ করে আমার কাছে আসলো, এবং আমার কাছে আসার পরপরই কেন এতগুলো ছেলে আমাকে ওখানে অ্যাটাক করে বসলো। মানে এই পুরো বিষয়টাই জানি কেমন আমার কাছে একটু ঘোলাটে মনে হচ্ছে। মানে
আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমাকে কোনো একটা ট্র্যাপে ফেলা হয়েছে। এখন এই ট্র্যাপে বা এই বিপদে আমাকে কে ফেলছে, তাজিন নাকি ওর বাবা? কে আমাকে এই বিপদে ফেলছে এটা তো আমি বুঝতে পারতেছি না। এরপর আমি চুপচাপ বসে আছি যে ঠিক আছে, দেখা যাক কী হয়, কেন ও আসছে, বা একান্তভাবে ওর উদ্দেশ্যটা কী, কোন উদ্দেশ্য নিয়ে আসছে। তো এভাবে বসে থাকতে থাকতে একটা পর্যায়ে দেখা গেল যে আপনার প্রায় দুপুরের দিকে 11টার দিকে তখন আমার আব্বা আম্মাকে আনা হলো। আমার আব্বা আম্মা এবং আমার বড় ভাই আসছে। আসার পর আমার বড় আপুর সাথে কথাবার্তা বলছে, বলে মেয়ের যে গার্ডিয়ান আছে মেয়ের গার্ডিয়ানকে ডাকছে। ডাকার পরে মেয়ের গার্ডিয়ান বলতেছে যে আমার মেয়ের তো কলঙ্ক হয়ে গেছে, এরপরে তো আমার মেয়ের বিয়ে হবে না, আপনারও তো একটা মেয়ে আছে, আপনার মেয়েকে তো আপনি বিয়ে দিয়েছেন, তো আপনার কি মনে হয় যে এরপরে আমি আমার মেয়েটার আর কোথাও বিয়ে দিতে পারবো বা কেউ আমার মেয়েটাকে বিয়ে করবে? তো আমার মেয়ের যেহেতু এরকম কলঙ্ক হয়েই গেছে, তাহলে আমার মেয়েকে আমি বিয়ে দেবো, আমি মেয়েরে বিয়ে দেবো, যেহেতু মেয়েও ছেলেকে পছন্দ করে, ছেলেও মেয়েকে পছন্দ করে, এখানে আমরা কোনো দ্বিমত রাখতে চাই না। কিন্তু আমার আব্বার কথা হচ্ছে, আমার বোনের কথা হচ্ছে ওই বাড়িতে বা ওই গ্রামে আমাকে বিয়ে করাবে না। লাস্ট পর্যন্ত আমার বাবা এবং আমার বড় বোন তারা দুজনেই চলে আসছে। আমার আব্বার কথা হচ্ছে যে মানে আমারে জেলে দিয়ে দেখ। আব্বার কথা হচ্ছে যেহেতু ধরা গেছে সিফাতরে জেলে দিয়ে দেখ, জেলে দিয়ে দিলে এরপর আমি জেল থেকে ছুটে আনবো। আব্বুর কথা হচ্ছে এটা। আর আমার মায়ের কথা হচ্ছে যে আমার ছেলের এইভাবে বেঁধে রাখবে আর আমি বাড়িতে গিয়ে ঘুমাবো, এটা তো হতে পারে না। আমি যদি এখান থেকে যাই তো আমি আমার ছেলেকে নিয়েই যাব, মানে আমার মা আমাকে ছাড়া যাবে না। মা কান্নাকাটি করতেছে এবং মাকে আমার আব্বার আমার বড় ভাই বুঝে, মানে আমার বড় বোন বুঝাইতে না পেরে তারা তখন সবাই চলে গেছে। আম্মু তখন বসে আছে। বিকেলের দিকে তখন তারা বলতেছে যে এরকম প্ল্যানিং করতেছে, আমার আম্মুরে বলতেছে আমরা তো জেলে দিব না, আজকে রাতে আপনার ছেলেকে মেরে ফেলবো। তা আমার মা তো অসহায় গরিব মানুষ, মা আপনার একটু বোকাশোকা মানুষ, আম্মা বলে আমার ছেলের মাইরেন না, আপনারা যেটা বলেন আমি আপনাদের সব কথা শুনবো। এরপরে তারা করলো কি যে বলে যে আপনার ছেলের সাথে আমরা আমাদের মেয়ের বিয়ে দিব এবং এখানে আমাদের ঘরে আজকে বাসর হবে, আপনি এটাতে রাজি কিনা? আমার আম্মা বলে হ্যাঁ আমি এটাতে রাজি আছি। এরপরে তারা কী করলো, আপনার কাচি ডেকে আনলো। তো আমি তো জীবনে ভাই অনেকগুলো বিয়ে দেখেছি বা কখনো বিয়ে করি নাই, কিন্তু অনেক তো বিয়ে বাড়িতে গেছি। এমন ছেলেকে জিজ্ঞেস করা হয় যে অমুকের মেয়ে এত টাকা কাবিন, আপনি বিয়ে করবেন কিনা, এটা জিজ্ঞেস করা হয়। আমাকে এরকম কোনো কিছুই জিজ্ঞেস করা হয়নি। আমার বিয়েটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি আর আমার মা বসে আছে, আমার হাতের বাঁধন খুলছে, খুলে আমাকে একটা ঘরে ঢুকাইছে, গোসল করাইছে, খাওয়া দাওয়া করাইছে। রাত্র আনুমানিক প্রায় 9:30 থেকে 10টার মধ্যে তখন কাজী আসে, এসে আমাকে বলে যে আপনি বিয়ে করার জন্য রাজি আছেন, এরকম করে বলে আপনি বিয়ে করার জন্য রাজি আছেন? আমি বললাম রাজি। তা বলে কবুল বলেন, আমি বললাম কবুল। বলেন আবার কবুল, আবার কবুল, আবার কবুল, আবার কবুল। এখন 3বার কবুল বলার পরে কাজী তখন চলে গেছে এবং যাওয়ার আগে বালামে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে গেছে। এখন কত টাকা কাবিন হয়েছে বা আমি কারে বিয়ে করতেছি এইসব কোনো কিছুই কিন্তু আমি জানি না। এখন আমার যখন এই কলমা কাবিন হয়ে যায় মেয়ের পক্ষ থেকে না, এরপরে রাতে আমার বাসরঘর তৈরি করে এবং বাসরঘর তৈরি করে আমার বাসর ঘরে বউ হিসাবে পাঠানো হয় আমার ভালোবাসার মানুষ তাজিনের বড় বোন তমাকে। আমি বাসর ঘরে গিয়ে দেখি যে বসে যে তমা বসে আছে, মানে ওর বড় বোন। ওর বড় বোনকে আমি একবারে দেখছিলাম আমার জীবনে, একবারে দেখছি আমি ওনাকে। উনি অনেকটা শর্ট এবং খুব কালো, ওর বাবার মতো, মানে তাজিনের বাবার মতো, এবং খাটো করে, মানে দাঁতগুলো খুব উঁচা, একটু বিশ্রী চেহারা, এক কথায় যেটা যে মানে খুবই বিশ্রী চেহারা, মানে আমার সাথে কোনোভাবেই যায় না। আমি ওনাকে দেখার পরে তো মানে দৌড় দেওয়া ঘর থেকে বেরিয়ে গেছে, মানে ঘর থেকে বেরিয়েছে, বাসর ঘর থেকে বেরিয়েছে। আর মানে বাসর ঘরের সামনে ওর আব্বা বসে আছে, মানে চিন্তা করেন মেয়ের বাসর ঘর বা দরজার সামনে। আর বলে কী এবার বেরিয়েছে কেন? আমি তখন বললাম আমি আমার আম্মার সাথে কথা বলবো। কার সাথে কথা বলার প্রয়োজন নেই, ভিতরে ঢুকো। ধাক্কা দিয়ে উনি ভিতরে ঢুকে বাইরে দিয়ে দরজাটা লাগাই দিছে। আমি তখন চিন্তা করতেছি আমি কি করব, কারণ আমি যারা ভালোবাসি তারে বিয়ে করি নাই। মান সম্মান আমার নষ্ট হোক বা অপমান হোক, আমার লাইফে যাই হোক, আমি যাকে ভালোবাসছি তারা যদি বিয়ে করতে পারি তাহলে আমার কষ্ট পোষায় যাবে, আর এটা কোনো সমস্যা নাই। কিন্তু আমি যাকে ভালোবাসলাম আমি তো তারে বিয়ে করলাম না, আমি এটা কারে বিয়ে করলাম? আমি এবার মানে গড়িমসি করতেছি। এবার আমি ওনার জিজ্ঞেস করি যে তোমা আপু আপনি এখানে? পরে বলে আপনি তো আমাকে বিয়ে করছেন, আপু ডাকতেছেন কেন? তাই আমি বললাম আমি আপনাকে বিয়ে করছি। বলে হ্যাঁ আমারই তো বিয়ে করছেন। আমি বললাম আমি তো মানে প্রেম করছি তাজিনের সাথে, এটা তো আপনি জানেন। আমি তাজিনের সাথে প্রেম করছি, আমি তাজিনরে বিয়ে না করে আপনি বিয়ে করবো কেন? ওই তখন আমাকে বলে যে আমার আব্বু কি আমারে বাদ দিয়ে আমার ছোটো বোনরে বিয়ে দিবে? তাই আমি বললাম তাইলে কি আপনাকে আমার কাছে একবার বিয়ে দিছি, এরপর আপনার ছোটো বোনটা আমার কাছে আবার বিয়ে দিবে? উনি বলে বেয়াদবের মতো কথা বললেন না, এখানে এসে বসেন। এবং বসে আমি সারাটা রাত ওনার পাশে বসে আছি। উনি যদিও আমার সাথে একটা সম্পর্ক করার চেষ্টা করে, বাট ওই সম্পর্কটা উনি করতে পারে না। সকালবেলা এবার আমি যেটা দেখলাম, আমার বাপ ভাই আমার বড় বোন আবারও আসছে এই বাড়িতে। আইসা এবার আমার বউ নিয়ে রওনা দিছে। আমি আমার মায়ের সাথে কথা বলার চেষ্টা করি, আমার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, আব্বার সাথে কথা বলার চেষ্টা করি, আমার বোনের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু বিশ্বাস করেন ভাই
কেউ আমাকে কোনো কথা বলতে দেয় না, মানে আমাকে কোনো কথা বলার সুযোগই দেয় না। আমি যে আমার আব্বারে বলবো বা আমার বড় ভাইদেরকে বলবো যে আমি তো এই মেয়ের সাথে প্রেম করি না, বা এই মেয়ে তো আমি যাকে ভালোবাসি সে তো আমার ভালোবাসার মানুষের বড় বোন, আমি ওনারে কেন বসে আমার বাড়িতে নিয়ে যাব? যতভাবেই আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু তারা আমাকে কথা বলার কোনো সুযোগ দেয় না। না আমার বোন আমাকে কথা বলার সুযোগ দেয় না, আমার বাবা বা আমার বড় ভাই কেউ আমাকে কথা বলার সুযোগ দেয় না। আমাকে কিছু না বলার সুযোগ দিয়ে তারা বাড়ির মধ্যে আমাকে নিয়ে আসছে, এবং বাড়ির মধ্যে এনে আব্বা আমাকে মারতে শুরু করছে। সেই রাত আমাকে প্রচুর মারছে, এত পরিমাণের মারছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এবং আব্বার মায়ের খেয়ে রাত 10টা দিয়ে আমি তখন রাগ করে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমার বউর কাছে তো আমি আর যাই না, রাগ করে বেরিয়ে গেছি। এবং বেরিয়ে আমার দূর সম্পর্ক, যদি আমি অনেক পোলাপানির সাথে আমার বাড়িতে চলাফেরা করতাম, সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল। অ্যান্ড ওই পর্যায়ে আমি তখন আমার একটা বন্ধুর বাড়িতে গিয়ে উঠি, রাত্র প্রায় 11:30টার দিকে উঠি। এবং ওর কাছে গিয়ে আমি তখন প্রথম ওর কাছে এই বিষয়গুলো খুলে বলি যে বন্ধু দেখ এমন এমন ঘটনা, আমাকে এইভাবে ফাঁসানো হয়েছে। তো ও আমার বলে তুই কবুল বললি কেন? আমি বললাম দেখ আমার কোনো মেয়ের নাম বলা হয়নি, শুধু বালামে সিগনেচার করছে এবং আমারে বলছে নাকি বিয়ে হয়ে গেছে। বাসর করে যাই দেখে আমি যারা ভালোবাসি ওর বড় বোন বসে আছে। এরপর আমি রাতটা কোনো মতে কাটাইলাম, কিন্তু দ্বিতীয় রাতে এরকম আমি তোর কাছে চলে আসছি। আমার বন্ধু বলে তুই আজকে রাতে আমার কাছে থাক, আমি কালকে তোদের বাড়িতে যাই, পুরো বিষয়টা বুঝে আসবো। এরপরের দিন আমার বন্ধু, তখন আমি ওদের বাড়িতে আসছি, আমার বন্ধু আমাদের বাড়িতে আসলো। আমাদের বাড়িতে থেকেও দুপুরবেলা তখন ওদের বাড়িতে গেছে। আবার দুপুরে যা আমার বলতেছে যে সিফাত সর্বনাশ হয়ে গেছে। আমি বললাম কী সর্বনাশ? বলে তুই যারা ভালোবাসতি ওই মেয়ে এবং মেয়ের বাবা মা সবাই মিলে প্ল্যানিং করে তার বড় মেয়েটাকে, মানে ওই মেয়ের বড় বোনটাকে তোর কাছে বিয়ে দিয়ে দিছে, কারণ তার বড় বোনের বিয়ে হয় না, আজকে বহু বছর হয়ে গেছে। এবং মেয়েটাও দেখতে শুনতে ভালো না, এবং সে একটু প্রতিবন্ধী টাইপের আর কি, মানে চোখ টোক টেরা এরকম, তা দাঁত ওঁচা এরকম, ছোট বাচ্চার মতো মুখ দিয়ে লোল পরে, একটু অন্যরকম অবস্থা। এখন আমি বললাম যে তার মানে কি, তাইলে আমি এই মহিলাকে রাখবো না, মানে আমি মেয়েকে রাখবো না, ছেড়ে দিব। পরে আমার বন্ধু বলে ছাড়বি কেমন করে, এই মেয়ের সাথে তোর কাবিন হয়েছে 10 লক্ষ টাকা। আমি 10 লাখ টাকা কাবিন? ও আমার বলে কিরে তুই বিয়ে করছিস, তুই জানিস না কাবিন কত হবে বা কাবিন কত হয়েছে? আমি বলি বন্ধুরে আমার হাত পা বাইতে আমার কাছ থেকে জাস্ট একটা সিগনেচার নিয়ে গেছে, আমার কোনো কলমাও পড়ায় না, আমি জাস্ট 3বার কবুল বলছি, আর কারে বিয়ে করে কবুল বলছি আমি সেটাও জানি না। আমার বন্ধু তখন আমার বলতেছে আচ্ছা যা হবার তা হয়েছে, এখন তো এইসব কথা বলে লাভ নাই, বিয়ে তো হয়েই গেছে, বিয়ে যেহেতু হয়ে গেছে বিয়ে তো আর ফিরানোর কোনো সুযোগ নেই, তুই বাড়ি যা। আমারে বলতেছে না বন্ধু আমি বাড়ি যাব না, আমার তুই এখানে মাইরা ফেল, আমি বাড়ি যাব না, আমি আমার বাড়ি যাব না। সন্ধ্যার পর তখন আমার মা আসছে, সন্ধ্যার পরে মা আসছে আমার বন্ধুর বাড়িতে, আইসা আমার বলতেছে সিফাত বাড়িতে চল। তাই আমি বললাম না মা আমি বাড়িতে যাব না, আমি তোমাদেরকে বারবার বলার চেষ্টা করতেছিলাম মেয়েরে যখন নিয়ে আসো যে আমার তো এই মেয়ের সাথে সম্পর্ক নেই, আমি তো এই মেয়েকে ভালোবাসি নাই, আমি ভালোবাসছি ওর ছোটো বোন তাজিনকে, তাহলে ছোটো বোনকে ভালোবেসে আমি কেন বড় বোনকে বিয়ে করব। আমার মা বলে বিয়ে করা হয়ে গেছে, বাসরও হয়ে গেছে, মেয়ে নিয়ে আমরা বাড়িতে আসছি, এখন আর এসব কথা বলে কোনো লাভ নাই, তুই বাড়ি চল। না আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাবই না। মা ভাই সারাদিন চেষ্টা করছে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমার মামাকে বাড়ি নিতে পারি নাই, এবং বাড়িতে না নিতে পারার পর আমি বন্ধুর বাড়িতে পড়ে আছি। এভাবে 2 দিন আমি আমার বন্ধুর বাড়িতে পড়েছি। 2 দিন পরে আমার বন্ধু আমারে বললো যে সিফাত তুই আমার বাড়িতে বসে থেকে তো এটা কোনো সমাধান করতে পারবি না, এবং তুই যেভাবেই হোক তোর বাড়িতে যা, এবং তোর বাড়িতে গিয়ে তোর বউয়ের সাথে তুই একটা ভালো সম্পর্ক তৈরি কর। যেহেতু মেয়েটাকে তুই বিয়ে করছিস, তার সাথে শারীরিক সম্পর্ক করিস বা না করিস, এই মেয়েটা কিন্তু তোর বউ হয়ে গেছে, এরা কিন্তু তুই আর ছাড়তে পারবি না, বা মানে কোনোভাবেই ছাড়ার সুযোগ নেই বা পারবি না। তা মেয়েটার যেহেতু বিয়ে করে ফেলছিস বা কাবিন যেহেতু হয়ে গেছে, এখন তুই মেয়েটার সাথে কোনোভাবে একটু ভালোভাবে থেকে মেয়েটার কাছ থেকে আসলে তুই বের করার চেষ্টা কর যে তোর সাথে আসলে কী হয়েছিল সে রাতে, এই কথাগুলো তুই বের করার চেষ্টা করবি, মেয়েটার সাথে থাক। আমি বললাম বন্ধু তোরা কেমনে বলতেছিস আমাকে এরকম একটা মেয়ের সাথে থাকতে, এই মেয়েটার সাথে তো আমার যায় না, যার সাথে আমার যায় না আমি তার সাথে সারা জীবন থাকবো কেমন করে। বন্ধুরা আমারে বুঝাইতে আসে না বন্ধু তুই যা, মন খারাপ করিস না, তুই যা, এবং তোর যাওয়াই লাগবে। মানে ওদের কথাবার্তা শুনে তখন একরকম বাধ্য হয়ে তখন আমি এই মেয়ের কাছে গেলাম, বা মেয়ের সাথে দেখা করতে গেছি, মানে বাড়িতে গেছি। এখন বাড়িতে যাওয়ার পরে আমি এরপরে রাতে আমি মানে আমার এই বউ তো আমার সাথে তখন আসি, তো বাসরঘর আমি তোমার জিজ্ঞেস করতেছি তোমা, মানে বাসরঘর বলতে আমাদের বাড়িতে প্রথম রাত্রে, আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বিবাহিত বউ, এখন তো তোমাকে আমি ছাড়বো না বা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু আমি না একটা বিষয় বুঝতে পারলাম না যে কেন তোমার পরিবার আমার সাথে এই কাজটা করলো, তাহলে মনে হয় অবশ্যই তোমার পরিবার এর সাথে জড়িত আছে, বা আমার তো তোমার সাথে কোনো সম্পর্ক নাই। ও তখন আমাকে বলে আমি এসব কোনো কিছু তোমাকে বলতে পারবো না, শুধু এইটুকুই বলতে পারবো যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে,
এবং জন্ম, মৃত্যু, বিয়ে এই তিনটেই হচ্ছে মহান আল্লাহর হাতে, এবং আল্লাহ অবশ্যই চাইছে তোমার সাথে আমার বিয়ে হোক, এই জন্যই তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আল্লাহ না চাইলে তো হইতো না। সুতরাং এইসব বিষয় নিয়ে এখন আর কথা বলে লাভ নাই, যা হবারটা হয়ে গেছে। আই এম সারপ্রাইজ যে ও আমাকে এগুলো কী বলতেছে। এরপরেও আমি চিন্তা করলাম, যেহেতু আমার উপরে এত বড় একটা জুলুম হয়েই গেছে, আমি তো হেরেই গেলাম, ঠকেই গেলাম, তো এখন আর মানে এইসব চিন্তা করে তো কোনো লাভ নাই। ঠিক আছে ভাই, যেহেতু ঠকেই গেলাম এবং ঠকা থেকে আমি উঠবো, মানে আমি যেহেতু ঠকে গেছি, আমাকে যেভাবে ঠকাইছে, আমি তখন প্রতিশোধ পরায়ণ হয়ে মানে ভিতরে প্রতিশোধ রেখে আমি তখন এই তোমার সাথে সংসার করতে শুরু করি। এবং আমি আমার শ্বশুর বাড়িতে যাই না, এইভাবে তমা আমার বাড়িতে থাকতে থাকতে একটা সময় তমা তখন বেবি কনসেপ্ট করে, মানে তোমার পেটে বাবু আসে, এবং বাচ্চা আসার পরে তখন তোমার বাবা মা আস্তে আস্তে করে আমার সাথে ক্লোজ হয়ে যায়, আমার সাথে আসে, কিন্তু তাদের মেয়ে তাজিনকে আমার বাড়িতে কোনো দিনও আনে না, বা তাজিনের সম্বন্ধে তারা কোনো কিছু বলেও না। এভাবে আমার বাড়িতে আসে যায়, আসে যায়, আসে যায়, যাতায়াত করতে করতে তোমার ঘরে আমার একটা কন্যা সন্তান হয়। এবং আমার মেয়ে সন্তানটা হওয়ার বেশ কয়েকদিন আগ থেকে আমার শাশুড়ি আমার বাড়িতে থাকতো। আমি কখনোই আমার শাশুড়ির সাথে কোনো খারাপ ব্যবহার করি না, ওনার সাথে আমি অত্যাধিক ভালো ব্যবহার করতাম, খুব মিষ্টি করে কথা বলতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার অনেক দিন পরে, আমার মেয়েটা হওয়ার প্রায় মাস দেড়েক পরে এই প্রথম তাজিন একদিন আমাদের বাড়িতে আসছে। আসার পরে আমি ওর সাথে কোনো কথা বলতেছি না, কিন্তু এই যে আমাদের মাঝে এত কিছু হয়ে গেল বা এত ঘটনা ঘটে গেল, আমাদের বাড়িতে এসে আমার জিজ্ঞেস করতেছে, দুলাভাই ভালো আছেন? এমন করেই বলে, দুলাভাই ভালো আছেন? আমি যে ভালো আছি, তুমি ভালো আছো? একটা দুলাভাই তার শালির সাথে ঠিক যেরকম করে কথা বলে আমি সেরকমভাবে কথা বলতেছি, মানে আমার ভিতরে যে ওরে নিয়ে এত রাগ ক্ষোভ বা এত কিছু আমি কিন্তু এটা বুঝতে দেই না। আমার শাশুড়ি সারাদিন এই তাজিন নিয়ে আমাদের বাড়িতে ছিল, বিকেলবেলা চলে যাবে, আমারে বলে যে সিফাত একটা সিএনজি ঠিক করে দাও, আমি চলে যাই। পরে আমি সিএনজি ঠিক করে দিলাম, আমার শাশুড়ি তাজিনকে নিয়ে চলে গেল। আমি এবার কোনো কিছু বলি না। আমার মেয়েটা হওয়ার 4 মাসের মাথায় আমার শ্বশুর তখন আমাকে দাওয়াত দেয়। এই পর্যন্ত কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে একবারের জন্যও যাইনি। আমার শ্বশুর শাশুড়ি আমার শালি জাস্ট আমাকে দেখতে আসতো। তো 4 মাস পরে দাওয়াত দেয় আমার মেয়েটা হওয়ার পরে। আমি বললাম যে আব্বা, যাওয়াটা আমার কাছে লজ্জাজনক মনে হয়, কারণ যেহেতু আমি ওই বাড়িতে একটা ঘটনা ঘটে আসছি, এটা যেহেতু সবাই জানে, তো আমাকে ওই বাড়িতে বাইন্ধা রাখছে, আমি অপমানিত হয়েছি, এখন আমার যেতে ইচ্ছে করতেছে না। তো আমার শ্বশুর আমারে বলতেছে, এটা তোমার শ্বশুর বাড়ি, তুমি অতীতে কী করছো না করছো এই কথাগুলো তো আর এখন বলে লাভ নাই, তুমি তো তোমার শ্বশুর বাড়িতে আসতেই পারো। আমার আব্বা আম্মা বলে, যা হবার তো হয়ে গেছে, এখন না গেলে লোকেরা খারাপ মন্দ কথা বলবে বা লোকেরা খারাপ কথা বলবে, এখন মানুষের কান ভারী করে তো লাভ নাই, তুই যা। আম্মা যখন বুঝাইলো, আব্বা যখন বুঝাইলো, সবাই বুঝানোর পরে আমি তখন গেলাম। ঠিক আছে, ওদের বুঝ নিয়ে আমি তখন গেলাম। যাওয়ার পরে ওদের বাড়িতে যাওয়ার পরে তাজিন আমার সাথে একটু ভালো করে কথা বলে, তাও আপনি করে কথা বলে। আমি তো তখনও তারা জিজ্ঞেস করিনি যে তাজিন কী হয়েছিল সে রাতে, কেন তুমি না গিয়া তোমার বোনটা কেন আমার কাছে পাঠাইলা, এবং কেন তোমার বোনের সাথে আমি ধরা খেয়ে তোমার বাবা মা কেন প্ল্যানিং করে আমার কাছে তোমার বোনকে বিয়ে দিয়ে দিল, এটা কেন করলো, আমি কিছু জিজ্ঞেস করি না। এমন করে যাই আসি বেশ কয়েকটা মাস মোটামুটি কেটে গেল। ওদের পরিবারের সাথে আমার সম্পর্কটা খুব ভালোভাবে হয়ে গেল। এরকম করতে করতে তখন তাজিনের একটা বিয়ের ঘর আসছে, ছেলে থাকে হচ্ছে ইতালিতে, ইতালি থাকে, একটা বিয়ের ঘর আসছে। এবং এই বিয়ের প্রস্তাবটা আসার পরে আমার শ্বশুর তখন আমার জিজ্ঞেস করে যে সিফাত তুমি কি বলো, তুমি কি বলো, বা ওখানে বিয়ে দেওয়াটা ঠিক হবে কিনা। আমি তখন আমার শ্বশুরে বললাম যে আব্বা, অবশ্যই তো বিয়ে দেওয়া যায়, কারণ এতে কোনো সমস্যা নাই, ছেলে ইতালি থাকে, ছেলে দেখতে শুনতে ভালো, তাহলে বিয়ে দিয়ে দেন। এবার আমার শ্বশুর কী করলো যে ঠিক আছে, আমাকে সহ এই ছেলের ঘরবাড়ি দেখার জন্য নিয়ে গেছে। আমি ঘরবাড়ি দেখলাম, ছেলে ভালো এবং সব কিছু ঠিক আছে। তখন পারিবারিকভাবে ওদের বিয়েটা হয়ে গেল, ছেলের সাথে বিয়েটা হয়ে গেছে। এবং বিয়েতেও আমি উপস্থিত ছিলাম, আমি সর্ব জায়গায় কিন্তু উপস্থিত আছি, সব জায়গায় উপস্থিত আছি। বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ছেলে 3 মাস পর্যন্ত দেশে ছিল ছুটিতে, 3 মাস পরে ছেলে আবার ইতালি চলে গেছে। তো ছেলে ইতালি চলে গেছে, তাজিন তখন থাকতো হচ্ছে ওর বাবার বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে। তো এই ছেলের বাবা মা আবার খুব বেশি একটা ভালো না, ওই ইতালিয়ান ছেলের বাবা মা ভালো না, সারাক্ষণ তাজিনের সাথে ঝগড়া করে, ঝামেলা করে, তাজিনের সাথে প্রবলেম করে। একটা সময় তাজিন রাগ করে ওর বাপের বাড়িতে চলে আসে। তার ওই সময়টা কিন্তু আমি শ্বশুর বাড়িতে যাইতাম আসতাম, আমি আমার শ্বশুরের ছেলের মতো হয়ে গেছিলাম। এবার তাজিন যখন আসে, আমি আস্তে আস্তে করে ওর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করি। স্বামী যেহেতু বিদেশ থাকে, স্বামীর সাথে সম্পর্কটা ভালো না, ওর স্বামী ওরে খুব বেশি একটা কল দেয় না, আর ওর শ্বশুর বাড়িতে যায় না। এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। এই গ্যাপটাই তখন আমি কাজে লাগাই, এবং ওই গ্যাপটা কাজে লাগে আমি তখন আস্তে আস্তে করে তাজিনের সাথে কথা বলি, কি করো না করো। অনেক মাস পরে আমি একদিন তাজিনকে জিজ্ঞেস করি যে তাজিন, আমার সাথে এই কাজটা কেন করলো, আমি অসহায় দেখা, আমি বোকা দেখা আমাকে তোমরা ধোকা দিলা। আমাকে বলে, দেখো আমি আসলে এই কাজটা করতে চাই নাই, এটা আমার পরিবার করাইছে,
আমিও তোমারে পছন্দ করছি, আমার তোমার অনেক ভালো লাগছে, আমি তোমারই বিয়ে করতে চাইছিলাম। আমার বাবা মা দুজনে আমাকে এমনভাবে ধরছে, তো আমি আসলে কিছু করতে পারি নাই, আমি আসলে অসহায় ছিলাম। আমি বললাম তুমি কি সত্যি আমার পছন্দ করতা? ও আমার বলে আমি তোমাকে অনেক পছন্দ করতাম এবং আমিও চাচ্ছিলাম যে তোমার সাথে আমার বিয়েটা হোক, কিন্তু আমার আব্বা আম্মার কারণে এটা আর হয়ে ওঠে নাই। আমার আব্বা আম্মা যে এরকম মাস্টার প্ল্যানিং করে তোমার এত বড় ক্ষতি করবে, সিফাত তুমি বিশ্বাস করো এটা না আমার জানাই ছিল না। তা আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমার উপরে কোনো অভিমান রেখো না। আমি যে ঠিক আছে, তোমার উপরে অভিমান রেখে লাভ কি, সত্যিকার অর্থে তোমার তো কোনো দোষই নাই, এইটা তো তোমার পরিবার ইচ্ছে করে আমার সাথে ঘটাইছে। আচ্ছা বাদ দাও, সমস্যা নাই। আমি ওর সাথে তখন ভালো হয়ে গেলাম, ওর সাথে ভালো হয়ে গিয়ে ওর সাথে মিষ্টি করে ভালো করে কথা বলতেছি। এমন করতে করতে আরও বেশ কয়েকটা দিন কেটে গেল। এবার মাঝে মাঝে আমি বললাম যে চলো একটা সিনেমা দেখে আসি, আমি ছবি দেখবো। আমার বলে না, আমার সিনেমা দেখতে ভালো লাগে না, আমি যাবো না। পরে জোরাজোরি করলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি তখন আর কোনো কিছু সন্দেহ করতেছে না। তারা হয়তো মনে করতেছে আমি সব কিছু ভুলে গেছি এবং সব কিছু ভুলে আমি আমার শালির সাথে, শালি দুলাভাই যে একটা সম্পর্ক, ওই সম্পর্ক নিয়ে আমি কথা বলতেছি। পরে সিনেমা দেখতে গেলাম, জোর যার বস্তু করে তারা আমি সিনেমা দেখতে নিয়ে গেছি আমাদের নোয়াখালীতেই, সদরেই। একটা সিনেমা দেখলাম, শাকিব খানের একটা সিনেমা, এবং সিনেমা দেখার পরে ও খুব উৎফুল্ল হলো এবং ওই সিনেমা হলে বসে আমরা দুজনে একটু দুষ্টামি করছি। একটু দুষ্টামি বলতে বুঝতেই পারেন যে কী ধরনের দুষ্টামিগুলো করছি, ওই ধরনের দুষ্টামিগুলো করছি। তো তার সাথে আমি একটু খুব একটা ক্লোজ হয়ে গেছি। হয়ে যাওয়ার পরে তার ফোন নাম্বার নিয়ে যাইতাম, আমি আমার বাড়িতে থাকলে অলওয়েজ তারা ফোন দিতাম, তাজদিন কী লাগবে, যেহেতু ওর হাজব্যান্ড বাড়িতে থাকে না বা দেশে থাকে না, অনেক কিছু লাগে মেয়েদের, আমি ওর জন্য শপিং করি, কেনাকাটা করি, অনেক কিছু নিয়ে যাই। তা মোটামুটি তখন তার সাথে আমার সম্পর্কটা প্রায় অনেকটা ক্লোজ হয়ে গেছে। এবং এরই মাঝে একদিন আমি তার সাথে অবৈধ যে সম্পর্কটা, শারীরিক সম্পর্কটাও করে ফেলি। এবার একটু জোর করেই আমি করি, ও আসলে রাজি হয় না, আমি জোর করে ঘরের মধ্যে এই কাজটা করি। এবং করার পরে যখন আমি একবার এই কাজটা করে ফেলি তার সাথে, তখন আমি কন্টিনিউয়াসলি এই কাজটা তার সাথে প্রতিনিয়তই করতাম। যখনই বাসায় কেউ থাকতো না, বাসা আমি ফাঁকা পাইতাম, একা থাকতাম, ওই সময় আমি তখন এই কাজটা তার সাথে করতাম। অ্যান্ড ও আসলে খুব মজা পাইতো, দেন ও কারো কাছে কোনো কিছু বলতো না, ওর আব্বা আম্মার কাছেও বলতো না, ওর স্বামীকেও বলতো না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওর স্বামী তখন দেশে আসার সময় হয়েছে, প্রায় আপনার এটা 1 থেকে 2 বছর হয়ে গেছে। 2 বছর পরে যেহেতু ও আমাদের বাড়িতে পড়ে আছে, শ্বশুর বাড়িতে পড়ে আছে, ওর জামাই পরিকল্পনা করতেছে এবার আইসা ওর পাসপোর্ট করবে এবং পাসপোর্ট করে ওর ডকুমেন্টগুলো নিয়ে যাবে, এরপর ওকে ইতালিতে নিয়ে যাবে, ওরকম প্ল্যানিংয়ে ওর হাজব্যান্ড আসতেছে। এবং হাজব্যান্ড আসার পরে এরই মাঝে হাজব্যান্ড আসার কিছুদিন আগে একদিন দিনের বেলায় আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করার সময় ভিডিও করে ফেলি। এইটা কিন্তু বুঝতে পারে নাই যে আমি ভিডিও করতেছি, আমি কিন্তু আমার মোবাইলের যে ক্যামেরা, ওই ক্যামেরাটা অন করে ওর সাথে ওই সম্পর্কটা করি। অ্যান্ড সম্পর্কটা করার পরে দেন এই ছেলে তখন অনেক দিন পরে, ওর হাজব্যান্ড, তাজিনের হাজব্যান্ড তখন বিদেশ থেকে আসে। তো যেহেতু ওদের পরিবারের ছেলে আমি একাই, এই লোকের কোনো মেয়ে নাই, ছেলে নাই, তাই দেখা যায় যে ইনি আমাকে অনেক, আমার শ্বশুর সবসময় আমার সাথে থাকে, নিজের ছেলের মতো আমাকে যেখানে যাবে নিজের ছেলের মতো নিয়ে যায়। এবং তাজিনের যে হাজব্যান্ড আছে উনি আমাকে তখন বলতেছে যে ভাইয়া আপনি তো বড় ভাইয়ের মতো, এখন আমি তাজিনকে এরকম এরকম দেশের বাড়ি নিয়ে যাব, আমার আব্বা আম্মা যেহেতু ওর সাথে থাকতে পারতেছেন, আমার আব্বা আম্মার সাথে ওর বন্ডিংটার সম্পর্কটা ভালো না, এই জন্য আমাকে দেশের বাড়ি নিয়ে যাবো, আপনি কি বলেন? আমি বললাম হ্যাঁ সব কিছু করো, সমস্যা নাই। এবার তাজিনের পাসপোর্ট করার জন্য পেপারটা আবার জমা দিছে, আমি একদিন ওরা আমাদের বাড়িতে দাওয়াত দিছি। তো দাওয়াতটা আমি এমন সিস্টেম করে দিছি, ওই সময় তাজিনের অনেক জ্বর, আমি জানি ও যাইতে পারবে না, অনেক অসুস্থ। দাওয়াত দিছি, এর মাঝে ও বলতেছে ভাইয়া আপনার বোন তো, আপনার শালি তো অসুস্থ, আমি তোকে নিয়ে যাইতে পারবো না। তো আরে ভাই আমার শালি না গেলে নাই, তুমি একা আসো, সমস্যা কি, তুমি আমার কাছে আমার বন্ধুর মতো, আমার বাড়িতে তুমি একা আসলে কোনো সমস্যা নাই, তুমি আসো। ওই তখন আমার বাড়িতে আসছে। আসার পরে আমি তখন বললাম, খাওয়া দাওয়া করলাম, করে আমি বললাম বাইরে আমাদের ঘরেই বলতেছি তোমার সাথে আমার সম্পর্কটা অনেক ভালো লাগছে এবং তুমি আসলে সত্যিকার অর্থে আমার কাছে আমার ভাইয়ের মতো, এটা আমার অনেক ভালো লাগছে। আমার ভালো লাগে থেকে আমি তোমার কয়টা কথা বলি, কিন্তু কথাগুলো কিভাবে বলবো এবং তুমি কথাগুলো সহ্য করতে পারবা কি না, আমার না খুব কষ্ট হইতেছে কথাগুলো বলতে। উনি আমাকে বলে না ভাইয়া সমস্যা নাই, আপনি আমার সাথে খোলাখুলি কথা বলতে পারেন, আমি আপনার ভাইয়ের মতো, আমার সাথে কোনো কথা বলতে আপনি লজ্জা পাইেন না। তাই আমি বললাম না, কথাটা আসলে একটু লজ্জা পাওয়ার মতোই, এই জন্যই চিন্তা করতেছি। বলে না ভাইয়া প্লিজ আপনার লজ্জা পাইন, আপনি আমার সাথে খুলে বলেন যে আসলে কি বলতে চান। এবার আমি ছেলেটার কাছে ডাক দিয়ে বললাম যে ভাই দেখো, তুমি যে ওরে বিদেশ নিয়ে যাবা আমার তো কোনো আপত্তি নেই, তুমি ওরে বিদেশ নিবা বা ওরে রাখবা, তোমার বউ তুমি নিয়ে যাবা, আমি কোনো কিছু বলতে যাচ্ছি না। কিন্তু বড় কথা হচ্ছে আমার ওই শালিটার তাজিনেশ ইয়েটা কিন্তু খুব একটা ভালো না, চরিত্রটা ভালো না। পরে ছেলেটা মন খারাপ করে ফেললো, মুখ কালো করে ফেললো, করে আমার বলতেছে ভাইয়া কী বলেন, চরিত্র ভালো না, আমি বলি চরিত্র ভালো না বলতে এটা আছে ও মূলত ওদের বাড়ির অনেক ছেলের সাথে ওর শারীরিক সম্পর্ক আছে বা অনেক ছেলের সাথে ওর অবৈধ সম্পর্ক হয়, এরকম অনেক ডকুমেন্ট আমার কাছে আছে।
লাভ দিয়ে উঠে বলতেছে, না ভাই এটা আপনি কী বলেন, আমি তাজিনটা ভালো করেই চিনি, তাজিন এই কোয়ালিটির মেয়েই না, তাজিন এই কোয়ালিটির মেয়ে না, তাজিন এতটা খারাপ না, আপনি কেন তাজিনকে নিয়ে বাজে কথা বলতেছেন? এইটা আমার কাছে বিশ্বাস হয় না, এটা আমার কাছে বিশ্বাস কোনোভাবেই হয় না। পরে আমি বললাম যে ভাই তোমার কাছে বিশ্বাস না হলে তো আসলে আমার করার কিছু নাই, তা আসলেই কিন্তু তাজিন অনেক খারাপ। পরে আমার বলে, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন তাজিন খারাপ? যদি এরকম কোনো ডকুমেন্ট বা এরকম কোনো প্রমাণ আপনি দিতে পারেন, আপনি যা বলেন তাই হবে। আমি বললাম যদি প্রমাণ দিতে পারি তাহলে কী হবে? বলে আপনি যেটা বলেন আমি সেটাই করব। আমি তোমার প্রমাণ দিতে পারলে তুমি তোমার বড়ি ছেড়ে দিবা? বলে ছাড়বো মানে আপনি প্রমাণটা দেওয়ার সাথে সাথে আপনার প্রমাণটা দেওয়ার 1 ঘন্টার মাঝে আমার তালাক দিব। তাই আমি বললাম এটা আমার লাভটা কি? বলে আপনার লাভ কি, মানে আপনি আমার ভাই ডাকছেন না, ভাই হিসেবে আমাকে হেল্প করবেন না? আপনি তো আমার বলছেন আপনি আমার ভাই, তো ভাই হয়ে আপনি আমাকে সাহায্য করবেন না? আমি যে ঠিক আছে। এরপর আমি তখন মোবাইলটা বের করে বলি, অন্য ছেলেদের সাথে তো আসেই, আমার সাথে কি করছে দেখো। ভিডিওটা দেখানোর পরে ছেলেটা তখন কান্না করতে শুরু করে। ও কিন্তু তাজিনকে অনেক ভালোবেসে বিয়ে করছে, কান্না করতেছে। আর কান্না করতে করতে বলতেছে যে ভাইয়া আমি আপনাকে যেই কথা দিয়েছি আমি এটাই করব। মুহূর্তের মধ্যে আমার ঘর থেকে বেরিয়ে গেছে এবং সেই রাতের মধ্যে তালাকের পেপার বের করে সব কিছু লিপিবদ্ধ করে পরের দিনে কোর্টের মাধ্যমে ওই তখন তাজিনকে তালাক করে দেয়। এবং তালাক করে দিয়ে যেই টাকা তাজিনের সাথে বিয়ের কন্ট্রাক্ট হয় বা কাবিন হয়, এই কাবিনের পুরো টাকাটাই তাজিনকে দিয়ে দেয়, মানে তাজিনের আব্বা আম্মাকে দিয়ে দেয়। আব্বা আম্মাকে দিয়ে তাজিনকে তালাক দিয়ে দেয়। কিন্তু আমি ছেলেটাকে শর্ত দিই যে তুমি কিন্তু কোনোদিনও কারো কাছে বলতে পারবা না যে কেন তুমি তাজিনকে তালাক করলা। তুমি শুধু একটা কথাই বলবা যে তোমার আব্বা আম্মার সাথে তার বন্ডিংটা ভালো হচ্ছে না, এই জন্যই তুমি তাকে দিয়ে দিয়েছো। এখন তাজিনও আসলে বুঝতেছে না যে ছেলেটা বিগত 2-3টা বছর তার বাবা মায়ের এগেনেস্টে গিয়ে তাজিনের সাথে ভালো সম্পর্ক তৈরি করে। এখন কেন হঠাৎ তাজিনকে ছেড়ে দিয়ে কেন হঠাৎ মানে এরকম একটা ঘটনা করবে বা এরকম একটা কাজ করবে, মানে তাজিনও বিষয়টা বুঝতে পারতেছিল না। পরে আমারে বলে যে দুলাভাই এরকমটা কেন হলো, কী কারণে হলো? বললাম মন খারাপ করো না, আসলে ইউরোপিয়ান ছেলে তো হঠাৎ করে বাবা মায়ের কথা শুনে হয়তো টেনশনে পরে মেজাজ খারাপ হয়ে গেছে, তালাক দিয়ে দিছে। তুমি চিন্তা করো না, আমি সব কিছু ঠিকঠাক করে নিব। এই মাঝে কয়েকদিন পরে ছেলেটা তখন আবারও পুনরায় ইতালি চলে গেছে। ওরে তালাক দিয়ে চলে গেছে ইতালিতে। এখন ইতালিতে ওরা তালাক দিয়ে চলে যাওয়ার পরে ও তখন কান্নাকাটি করে বাড়িতে বসা, ঘরে বসা। ওই ছেলেটার অনেক ভালোবাসতো, মানে এই ছেলেটারে ও জীবন দিয়া ভালোবাসতো আর কি। ওর কথা হচ্ছে আমি তো ওরা ছাড়া বাঁচবো না, আমি ওর অনেক ভালোবাসি। এরপরে 5 লাখ টাকা কিন্তু ওর কাছে আছে। পরে আমারে বলে যে দুলাভাই আমি এখন কী করব? ওই ছেলের সাথে ও যোগাযোগ করার অনেক চেষ্টা করে, ফোনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করতেছে, বাট কোনোভাবে যোগাযোগ করার কোনো মাধ্যম হচ্ছে না বা কোনো মাধ্যম পাচ্ছে না। এই ছেলেটির সাথে কোনোভাবে যোগাযোগ করবে, ছেলে টোটালি ওর সাথে যোগাযোগ অফ করে দিয়েছে। যোগাযোগ করার যতগুলো মাধ্যম ছিল সমস্ত মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছে, ওর সাথে আর যোগাযোগ করে না। একটা পর যতক্ষণ একদম ভেঙে পড়ছে। ভেঙে পড়ার পরে আমি জানি ওর কাছে 5 লাখ টাকা আছে, কারণ ওর স্বামী ওরে 5 লাখ টাকা তালাক বাবদ দিয়ে গেছে, মানে ওর ফ্যামিলির কাছে আছে। পরে আমি হঠাৎ করে বললাম যে তাজিন আমি তোমাকে একটা হেল্প করতে পারি, কিন্তু আমার কথা হচ্ছে আমি যে তোমাকে হেল্প করব এটা কিন্তু তুমি তোমার পরিবারকে জানাইতে পারবা না, লাইক তোমার আব্বা আম্মা বা পরিবারের অন্য কাউকে জানাইতে পারবা না। এরই মাঝে কিন্তু আমার আরেকটা ছেলে সন্তানও, আমার বউ তোমার ঘরে হয়ে গেছে। আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে তোমার ঘরে। তোমার কিন্তু অনেক ভালো আমার সংসার করতেছে, আমার আব্বা আম্মার দেখভাল করতেছে, অনেক ভালো আছে। পরে ও আমারে বলতেছে যে আমি কখনোই কারো কাছে বলবো না, আপনি যদি আমাকে হেল্প করেন। আমি বললাম তখন বলি একটা কাজ করো, তোমার স্বামীর ভুল তো আর তুমি বাংলাদেশে বসে ভাঙাইতে পারবা না। তোমার স্বামী কী কারণে কোন অভিমানে ছেলেটা তোমাকে ছেড়ে চলে গেছে, এবং তখন ওর হাজব্যান্ড খুব কষ্টে আছে, মানে ওই দেশেও খুব কষ্টে আছে, অনেকেই বলে এই খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, খুব কষ্টে আছে। আমি তখন বললাম যে তাদের একটা কাজ করো, তুমি ইতালি চলে যাও। কোনো না কোনোভাবে যদি তুমি একবার ইতালি যাইতে পারো এবং ইতালিতে যাওয়ার পরে তুমি তোমার স্বামীর জড়ায় ধরা তার কাছে কান্নাকাটি করে তুমি সব কিছু ঠিক করে নিতে পারবে, অ্যান্ড তখন তোমার মাঝে আর কোনো সমস্যা থাকবে না। দেশে এইভাবে পড়ে থেকে দিন কাটানোর চেয়েও তুমি ইতালিতে যাও। পরে আমার বলে ভাই আমি কিভাবে যাব? আমি বললাম ইতালিতে যেতে বেশি টাকা লাগবে না, তোমার হয়তো 5 লাখ টাকা আছে, বাকি আর 2-3 লাখ টাকা হলে তুমি যেতে পারবা। এখন আমি কি তোমার মানে প্রসেস করব? ছেলেটা কিন্তু মেয়েটাকে পাসপোর্ট করায়, মানে তাজিনকে পাসপোর্ট করায়। পরে ও আমারে বলে হ্যাঁ ভাইয়া তাহলে আপনি একটু ম্যানেজ করেন না, আমি তাহলে যাব। তখন কিন্তু আমি ঢাকাতে একটা চাকরি করি, ঢাকাতেই বেশিরভাগ থাকি এবং আপনার নোয়াখালীও থাকি, দুটোটা মিলিয়ে থাকি। এমন করতে করতে আমি তখন বললাম যে ঠিক আছে, আমি তখন ওর পেপার সব জমা দিলাম বলতে ওর কাছ থেকে নিলাম 1 লাখ টাকা, ওর পেপারস ডকুমেন্ট নিয়ে গিয়া প্রায় 3 মাস পরে আমি ওরে বললাম যে তাজিন তোমার তো ওয়ার্ক পারমিট আসছে, এখন তোমাকে হচ্ছে ইন্ডিয়া গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে। তো আমার কথা হচ্ছে আমি যখন ইন্ডিয়াতে থাকি, মানে আপনার এই ঢাকাতে আমি আসলে কী কাজ করি এটা আমি বলতে চাচ্ছি না, বিকজ মানে কারণ এটা আমার একটু পারিবারিক, মানে আমার পার্সোনাল ম্যাটার, এই জন্য বলতে চাই না। আমি ঢাকাতে একটা কাজ করতাম এবং ওই কাজে আমার কিছু ইন্ডিয়াতে বড় আপনার যারা
মানে খারাপ কাজ করে বা বিভিন্ন মেয়ে ব্যবসা করে, ওদের সাথে আমার একটা সম্পর্ক হয়। এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমার এক দালালের মাধ্যমে, ইন্ডিয়ার এক দালালকে আমি বললাম যে আমি আমার শালিরে বিক্রি করব। শালির ছবি দেখাই, ভিডিও দেখাই, দেখানোর পরে তারা তখন অত্যাধিক পছন্দ করে, মানে তারা দুজনেই পছন্দ করে। এবং পছন্দ করার পরে তারা তখন বলে যে ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটারে কিনবো। তখন তাদের সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়, একটা মোটা অঙ্কের কন্ট্রাক্ট হয়। এবং ওই কন্ট্রাক্ট আমি তখন তাদের সাথে কন্ট্রাক্ট করে আমার শালিকে ইতালি এম্বাসি ফেস করার কথা বলে তখন আমি আমার শালিকে ইন্ডিয়াতে পাঠাই যে তুমি ইন্ডিয়াতে যাও, ইন্ডিয়াতে গিয়ে তুমি ইতালি এম্বাসিটা ফেস করো, এরপরে তোমার মানে এম্বাসিতে তোমার ভিসা হয়ে যাবে, ওয়ার্ক পারমিট টারমিট এগুলো সব কিছু ওর হাতে দিই, দিয়ে ইন্ডিয়ান ভিসাটা লাগাই এবং ওই দালালদেরকে ওর নাম্বারটা দিয়ে দিই এবং ওরে বলি যে তুমি ইন্ডিয়াতে গিয়ে ওদের সাথে যোগাযোগ করবা, ওরা তোমার সব কিছু করবে বা ওরা সব ঠিকঠাক করে দিবে। তো এখন কিন্তু ওরে কিন্তু আমি কোনোভাবে, ও কিন্তু আমাদের বলছে ভাই আপনি আমার সাথে চলেন, আমি একটা মেয়ে, এখন ওখানে গেলে কোনো বিপদ হয়ে কিনা, আমি তো কোনো কিছু বুঝি না, ইন্ডিয়া তো এরকম একটা হিন্দুদের দেশ। আমি যে কোনো সমস্যা নাই, তুমি যাও, তুমি গেলেই সব কিছু ঠিক হবে, এরকম বলে আমি সোনার চান পিতলা ঘুঘুরে তখন আমি ইন্ডিয়াতে পাঠাই দিই। ভিসা প্রসেস করে আসলে ইন্ডিয়ান এম্বাসি মানে আপনার ইতালিতেও যাবে, ইতালিতেও কোনো প্রসেস আমি করিই নাই। ওর কাছ থেকে প্রথমে 1 লাখ টাকা, এরপর আরও 4 লাখ টাকা আমি নিয়ে নিছি, মানে টোটালি 5 লাখ টাকা ওর কাছ থেকে আমি নিয়ে নিছি। আমি বলছি যে বাকি যেই টাকা লাগবে ওই টাকাটা আমি তোমার ম্যানেজ করে তোমার পাঠাই দিব, তুমি ইতালি গিয়ে আমার শোধ করাই দিও, তুমি ওখানে একটা ভালো কাজের জন্য যাচ্ছ। এই বলে ইন্ডিয়াতে পাঠাই দিলাম। এবং ইন্ডিয়াতে যেদিন আমি ওরা পাঠাইলাম ওদেরকে আমি বলে দিলাম, ও ইন্ডিয়া থেকে ওই ছেলেগুলোরে ফোন দিছে যে আমার দুলাভাই বলছে এমন এমন এরকম করে। ওরা তখন কি করছে, ওরা জায়গা মতো নিয়ে নিছে। রাত 10টার দিকে আমি কল দিছি, বলে ভাই মেয়ে তো অনেক সুন্দর, এর কন্ট্রোল করা অনেকটা কঠিন হয়ে গেছে, বাট আমরা নিয়ে আসছি, আমাদের আয়ত্তের মধ্যে আছে। আমি বলছি ঠিক আছে। তো এমনভাবে ওরে বিক্রি করে দিয়ে তখন আমি আমার বউ তমারাও কিন্তু ঢাকাতে রাখতাম। তমারা আমি আমার 2 বাচ্চা নিয়ে আমি তখন শুয়ে আছি। ভাই আসলে কি জানেন, কিছু মানুষ আছে যারা অপরাধ করে না মানে ঘুমাইতে পারে না। আমি মনে হয় তাদের কাতারের একজন। আমি ঘুমাইতে পারতেছি না, সারাটা রাত খালি মনটা ছটফট করতেছে, এটা কী করলাম, কাজটা ভালো করলাম কি খারাপ করলাম, আমার শালির সাথে আজকে রাতে কী হইতাছে, মানে তাজিনের সাথে আজকে রাতে কী হইতাছে, মেয়েটা এত হ্যাংলা, এত সুন্দর, লম্বা, ফর্সা, এত কিউট চেহারা, মেয়েটা তো আসলে শান্তিতে নাই, তার উপর তো মনে হয় বর্বর নির্যাতন হইতাছে, মানে ওর উপরে যৌন নির্যাতন হচ্ছে। এই জিনিসগুলো তখন আমার বারবার মেমোরিতে আসতেছে। কখনো পানি খাইতেছি, কখনো বাইরে যেতেছি, মানে আমি আর কোনো কিছু বুঝতে পারতেছি না কী করব। আর আমি কিন্তু এই যে তার ইতালি প্রসেস করছি বা ইতালি পাঠাইতেছি, আমি বলছি এটা কিন্তু তুমি আমার বউ, তোমার কাছেও বলবা না, মানে তুমি টোটালি বিষয়টা কাউকে জানাবা না, কারো কাছে বলার প্রয়োজন নাই, আমি তোমাকে ইতালিতে পাঠাই দিব, তুমি শুধু যাইবা। এই বলে কিন্তু আমি কিন্তু তারা ওখানে বিক্রি করি। বিক্রি করার পরে 1 মাস পর্যন্ত ওরা আমি ইতালিতে রাখি, মানে ওইখানে রাখি, আপনার ইন্ডিয়াতে রাখি। আমি ইন্ডিয়াতেও ওই ধরনের কাজগুলোই করে। মাসখানিক পরে আমার শ্বশুর শাশুড়ি তারা তখন পাগল হয়ে গেছে, মেয়ে কোথায় গেছে মেয়ের খুঁজতে শুরু করছে, এবং মেয়ের পাসপোর্ট অনুযায়ী মেয়ে কোন দেশে গেছে বা তারা মেয়ের ইনকোয়ারি শুরু করছে। এখন বাংলাদেশের পুলিশ বা বাংলাদেশের প্রশাসন তো অনেক কঠিন, তারা খুব সহজে কিন্তু বের করে ফেলতে পারবে যে মেয়ে কোথায় গেছে, কোন জায়গায় গেছে। তো যাদের কাছে আমি বিক্রি করছি তারা কিন্তু আমার সাথে খুব ক্লোজ সম্পর্ক, ওদের সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক আছে। আমি তখন ওদের একজনকে বললাম, মানে আমার একে তো আমার শ্বশুর যেহেতু তাকে খোঁজা শুরু করছে, আমার শ্বশুর বুঝে ফেলবে বা ধরা খেয়ে যেতে পারি। আর সেকেন্ডলি আমি যে আমার শাড়ির ইন্ডিয়াতে এইভাবে বিক্রি করলাম, এটার জন্য আমি ভাই একটা রাতে নিজেও ঘুমাইতে পারি না। প্রতিটা রাতেই নিজের ভিতরে এক অন্যরকম যন্ত্রণা অনুভব করি, যেটা আমি কী করলাম, কী কারণে আমি এত বড় একটা পাপ করে ফেললাম এবং আমি পাপে পাপিষ্ট হয়ে গেলাম, ঘুমাইতে পারি না। পরে হলো কি, আমার শালি তখন বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মানে আমি ওই যে দালালের সাথে কথা বলছি, ওরা আমি বলছি যে যেই টাকা দিয়ে আমি আমার শালিরে বিক্রি করছি তার ডাবল টাকা আমি তোর দিয়ে দেবো, আমার শালির আইনা দে। ও বলে সমস্যা নেই, এনে তো আমার জন্য অনেক সহজ, কিন্তু মেয়ে যদি পরে কোনো ঝামেলা করে। আমি বললাম কোনো ঝামেলা করো না, তোরা জাস্ট বর্ডারটা ক্রস করে আমার কাছে এনে দে, বাকিটা আমি বুঝবো। তো কেমনে তারা তাজিনের সাথে ওই ইন্ডিয়া থেকে পুনরায় আবারও মানে বিক্রি করা যে হোটেলে বিক্রি করছে ওখান থেকে তারা কেমনে তাজিনটা আবারও বর্ডার ক্রস করে আমার কাছে এনে দিছে। এবার এটা অবৈধভাবে আনছে, মানে বৈধভাবে আনে নাই। প্রথমে তো বৈধভাবে গেছে এবং পরে অবৈধভাবে পাসপোর্ট ওর কোনো কিছুই নেই, সব কিছু ফালাই দিছে এবং অবৈধভাবে বর্ডার ক্রস করে তখন আমরা ওর কাছে মানে ওরে এনে দেয়। ওরে আনার পর ওর অবস্থা এত খারাপ যে ভাই ও কথা বলতে পারে না। আমি ওরা ঢাকা মেডিকেলে ভর্তি করাই, প্রাইভেট হসপিটালে ভর্তি করাই। 21 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি থাকে। 21 দিন পরে আমি ওর আব্বা আম্মারে বলি যে আমি তাজিনরে খুঁজে পাইছি, আপনারা ঢাকায় আসেন। তাজিনের আব্বা আম্মা তখন দৌড়ে যায় ঢাকাতে গিয়ে মেয়ের দেখে তারা কান্নাকাটি করে এবং আমি বললাম যে আপনারা টেনশন করেন না, ওরে আমি রাখি, ওরে আমি সুস্থ করব। এবং ওরে আমি তখন রাইখে আমি জিজ্ঞেস করি যে তাজিন তোমার সাথে কী হয়েছে। পরে আমার জড়ায় ধরে কান্নাকাটি করে, প্রচুর চিৎকার করে এবং চিৎকার করে বলতেছে সিফাত আমি তোমার সাথে অন্যায় করছি এবং অন্যায় শাস্তি আমি পাইছি। ইন্ডিয়াতে আমার উপর অনেক জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে,
আমি আর এসব কোনো কিছুই চাই না, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে তোমার সাথে রাখো। আমার বড় বোনকে তুমি তালাক করে দাও, আমার বড় বোনকে ছেড়ে দিয়ে তুমি আমার সাথে সংসার করো, আমার আর এসব কোনো কিছু ভালো লাগতেছে না। আমি এমন কঠিন বাস্তবতা দু চোখে দেখে আসছি যে এরপরে আমার জীবনে আর মানে কোনো কিছুই নেই, আমি আর একদম মানে মৃত্যুর ধারপ্রান্তে চলে আসছি। তুমি আমাকে বিয়ে করে আমাকে নিয়ে একটা সংসার করো। আমি বললাম এটা তো হতে পারে না, এখন আমি তোমার বিয়ে করব, আমি তো তোমার বোনরে বিয়ে করছি, আমি কি এখন দুই বোনকে বিয়ে করবো? ও আমার বলে না তুমি আমাকে রাখো, আমি গ্রামে যাব না। মানে ও খুব ভয় পেয়ে গেছে। মানে মূল কথাটা হচ্ছে মানে ইন্ডিয়াতে ওর সাথে যা হয়েছে বা ও যা দেখে আসছে, মানে ও আর নিজেরে ঠিক করতে পারে না, প্রচণ্ড ভয় আছে। পরে ওর বাবা আমাকে বলতেছে যে আমি ঢাকায় একটা চাকরি পেয়েছি, আমি ঢাকায় চাকরি করবো, আমি বাড়িতে যাব না। আমি ওর বাপ মারে বুঝালাম যে ঠিক আছে আপনারা টেনশন করেন না, ও যেহেতু আমার বাসায় আছে আমার বাসায় থাক। এখন বাড়িতে যেহেতু ওর জীবনে এরকম ঘটনাগুলো ঘটতেছে একটার পর একটা, ও বাড়ি থেকে পালায়ে গেছে বা আপনার সাথে যোগাযোগ অফ করে দিয়েছে, তো থাকুক কয়টা দিন, একটু অপেক্ষা করেন। ওর আব্বা আম্মার আমি ওই দিক দিয়ে ঠান্ডা করলাম, এরপরে আমি ওরা আমার বাসা রাখতেছি। তো যেহেতু মাঝে মাঝে ওর সাথে আমার একটা সম্পর্ক হচ্ছে বা কিছু একটা আমি করতেছি, এটা যদি আমার বউ দেখে ফেলে তাহলে তো আমি আরও বিপদে পড়বো। কারণ আমার দুইটা সন্তান আছে, আমার তোমার সংসারটা ভেঙে যাক এটাও আমি চাই না। পরে আমি কি করলাম, বিয়ে ছাড়া, আমি কিন্তু বিয়ে করি নাই, অ্যান্ড বিয়ে ছাড়াই তখন আমি তাজিনরে আলাদা একটা ঘর ভাড়া করে দিলাম। আলাদা একটা ঘর ভাড়া করে আমি আমার বউ ওয়াইফেরে বললাম যে তাজিন একটা ভালো চাকরি পেয়েছে, ওই চাকরিটা করুক, ওই চাকরিটা ও করুক, আমি ওরা জাস্ট ওইখানে রেখে দিই। এই বলে আমি ওরা আলাদা একটা ঘর ভাড়া রাখি। আমি কিন্তু আমার ওয়াইফকে বলছি যে আমি একটা মেস ওকে রাখবো, কিন্তু মেসের কথা বলে আমি তা আলাদা একটা ঘর ভাড়া করি এবং আমার ওয়াইফের বাসা থেকে মোটামুটি বেশ দূরে একটা ঘর ভাড়া করি। তো মাঝে মাঝে আমি আমার তাজিনের কাছেও যাই, আমি তোমার কাছেও আছি। মানে আমি আমার দুইটা ওয়াইফকে খুব একইভাবে টাইম দিচ্ছিলাম। ওয়াইফ বলতে আসলে তো তাজিনকে আমি পরে আবার বিয়ে করছি, মানে পরে বিয়ে করছি বলতে কাবিন করি নাই। আমার কাছে কেন জানি মনে হয়েছে আমি পাপ করতেছি, আমার নিজেকে পাপই মনে হচ্ছে। সে জায়গা থেকে আমি একজন হুজুর এনে ওকে বিয়ে করছি। তো বিয়ে করার পরে ও তখন ওই ঘরে আসে, তাই আমি ওর কাছে যাইতাম, আমার ওয়াইফের কাছে যেতাম। এরকম করতে করতে একটা সময় তাজিনও তখন বেবি কনসেপ্ট করে ফেলে, মানে তাজিনের ঘরেও একটা কন্যা সন্তান হয়। তো পরে তাজিনের ঘরে কন্যাটা হওয়ার পরে এদিক দিয়ে আমার ওয়াইফের ঘরে আমার দুইটা, একটা ছেলে একটা মেয়ে আছে, তো আমার ঘরে। অ্যান্ড তাজিনও কিন্তু আর তার পরিবারের কাছে যায় না, তার আব্বা আম্মার সাথে কোনো যোগাযোগ রাখতেছে না, পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখে না, ওর মতো করে ও তখন ঢাকাতে পড়ে আছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে আমি যে কাজটা করতাম এটা আসলে খুব বেশি একটা বৈধতা ছিল না বাংলাদেশে। এটা এক কথায় বলতে গেলে আমার এই প্রফেশনটা বা আমার কাজটা পুরো অবৈধ ছিল। এখন অবৈধ থাকার পরে বিভিন্নভাবে প্রশাসনিক ঝামেলায় পড়ে যাচ্ছিলাম। এভাবে পুলিশ ঝামেলা করতেছে, যে কোনো সময় পুলিশের কাছে ধরা খেয়ে যেতে পারি, জেলে চলে যেতে পারি। এবং আর এদিক দিয়ে তো আমি একটা অঘটন ঘটায় রাখছি, দুই বউরে দু জায়গায় রেখে আমি ঘর ভাড়া করে রাখছি। মানে কোনোভাবে আমি কোনো কিছু আর সেটেল করতে পারতেছি না বা কোনো কিছু ঠিক করতে পারতেছি না। তো এমতো অবস্থার ভিতরে তখন বিপদে পড়ে আমি তখন কী করলাম, সৌদি আরবে চলে গেলাম। সৌদি আরবে একটা কাজের ভিসা বের করি, আমি তখন সৌদি আরবে চলে যাই। আমি সৌদি আরবে চলে যাওয়ার ঠিক 5 থেকে 6 দিন পরে আমাদের এই লাইনে আমরা যারা কাজ করতাম, আমরা সবাই মোটামুটি র্যাবের কাছে, ডিবির কাছে ধরা খেয়ে যাই। তা আমাদের লোক সবাই ধরে ফেলে, আমার ধরতে পারে না। আমি তখন বিদেশে চলে যাই এবং বিদেশে যাওয়ার পরে আমার বউ, আমি তাজিনের সাথেও কথা বলি, একইভাবে তোমার সাথেও কথা বলি। দুজনের সাথে কথাবার্তা বলতে বলতে প্রায় 4 মাসের মাথায় তখন এগুলো জানাজানি হয়ে যায়। যেহেতু আমি এখন আর দেশে নাই, তাহলে তো এই জিনিসগুলো আর মানে ধামা চাপা দেওয়ার মতো বিষয় না। আমি থাকতে না হয় আমি দুইটা সাইডকে ম্যানেজ করে রাখছি, দুইজনকে দুই জায়গায় রেখে আমি বিষয়টা কন্ট্রোল করার চেষ্টা করছি। কিন্তু এখন তো যেহেতু আমি বাড়িতে নাই বা আমি দেশে নাই, তাহলে তো আমার জায়গায় এই জিনিসটা আর কন্ট্রোল করা সম্ভব না। একটা পর্যায়ে আমি তখন সৌদি আরবে যাওয়ার পরে জানলাম যে বিষয়টা জানাজানি হয়ে গেছে এবং তাজিন এবং তমা তারা দুজনেই মারামারি করছে ঢাকাতে। মারামারি করে তাদের বাপেরে আনছে, তাদের বাপে আইসা তাদের 2 মেয়েকে এবং ওই মেয়ের সন্তান, এই মেয়ের সন্তান সবাইকে তার বাপ মায় তখন নোয়াখালীতে নিয়ে গেছে। নোয়াখালীতে নিয়ে যাওয়ার পরে ওর বাবা তখন আমাকে ফোন দিয়া গালাগালিও করতে পারে না, ভালো কথাও বলতে পারে না, শুধু আমার বলে এটা তুমি কী করলা। এবং ইতিমধ্যে এগুলোও কিন্তু জানাজানি হয়ে গেছে। মানে সত্য তো ভাই কখনো চাপা থাকে না। ইতিমধ্যে এটাও জানাজানি হয়েছে যে তাজিনের আগের যে সংসারটা, ওই সংসারটা আমি ভেঙে দিছি, বা এটাও ওই ছেলে একজন দুজনের কাছে বলতে বলতে এই কথাটাও তখন তাজিনের কানে চলে আসে বা তাজিনের পরিবারের কানে চলে আসে। তাজিনের আব্বা তখন আমাকে বলে যে তুমি এটা কী করলা, এটা তুমি কীভাবে করতে পারলা, তুমি আমার 2টা মেয়ের জীবনটাকে নষ্ট করে দিলা, এই কাজটা তুমি ভালো করো নাই। তাই আমি বলি যে আপনার 2 মেয়ের কোনো মেয়ের আমার দরকার নাই, আমি আপনার কোনো মেয়ের সাথে সংসার করবো না, আপনার 2 মেয়ে দোনো মেয়েকে আপনি নিয়ে যান। তো উনি বলে না বাবা, এটা কি হতে পারে, আমার মেয়ে তাজিনকে আমি অন্য কোথাও বিয়ে দিব আবারও পুনরায়, তুমি তো আমাকে আসো, তোমাকে নিয়ে থাকো। তো আমি বলি তাজিনের তো একটা মেয়ে আছে, বলে আমার এই মেয়েটাকে নিয়ে যে আমার মানে মেয়েকে বিয়ে করবে, আমার এই মেয়েটা সহ আমি তার কাছে আমার মেয়েটারে বিয়ে দেব, কোনো সমস্যা নেই, যেহেতু আমার মেয়ের জীবন একটা কলঙ্ক হয়েই গেছে, এখন বাবা হিসেবে এটা তো আমার মেনে নেওয়া ছাড়া আর কিছু করা নাই।
আমি বললাম যে না, সমস্যা নাই, আমি ওর সাথে আসি, আমি ওকে রাখবো বা আমি ওর খরচ দিব। এরপরে আজকে প্রায় আপনার ভাই প্রায় ৩ থেকে ৩.৫ বৎসরের মতো আমি প্রতিটা নিয়ত আমার ২ বউয়ের খরচ আমি দিয়ে যাচ্ছি, এবং ২ বউ একইভাবে আমার শ্বশুরবাড়িতেই আছে, আমার একই শ্বশুরের ঘরে আছে, এবং আমার এই বিষয়গুলো আমার আব্বা আম্মাও জানতে পারছে, আমার পরিবারের মানুষরাও জানতে পারছে। তারাও সবাই এই বিষয়টা নিয়ে আমার উপরে খুব রাগান্বিত। তারাও চিচি করতেছে যে আমি এরকম একটা নোংরা কাজ কীভাবে করলাম, কেন আমি এরকম একটা নোংরা কাজ করলাম, এবং বিষয়টা আমার পুরো এলাকাতে জানাজানি হয়ে গেছে। আমার আব্বা আম্মা বলতেছে এই ২টারে বাদ দে, ২টারে তালাক কর, এবং ২টারে তালাক করে তুই নতুন করে একটা বিয়ে করে সংসার কর। আবার একইভাবে তাজিন আমাকে বলতেছে যে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে চাই। একইভাবে তোমা বলতেছে যে আমি তো বিয়ে করছি, আমার তো 2টা সন্তান আছে, আমার 2টা সন্তানের অপরাধ কি? সন্তানগুলো মানে আমার ছেলে মেয়েগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তারা দুজনেই স্কুলে পড়ে, মানে হাই স্কুলে পড়ে। তো ভাই আমি এখন এই জায়গায় এসে এমন একটা বিপদে পড়ছি যে আমি আসলে কোন দিকে যাবো ঠিক বুঝতে পারতেছিলাম না। মানে আমার এখন কি করা উচিত বা কার কথা শোনা উচিত, কি করবো আমি? ভাই মাথায় আমার কোনো কিছুই কাজ করতেছে না। আমি সৌদি আরবে আছি ঠিক আছে, আমি কোনো কাজও করতে পারি না, ঘুমাইতেও পারি না, এবং ঘুমাইতে গেলে সারাক্ষণ এই জিনিসগুলো আমার স্বপ্নের মধ্যে ঘুরতে থাকে যে আমি কি তোমাকে রাখবো না তাজিনকে রাখবো, নাকি এদের দুজনকে ছেড়ে নতুন করে বিয়ে করব। ঠিক এই মুহূর্তে আমার কি করা উচিত এটা জানার জন্য আমার আপনার কাছে আমার গল্পটা লেখে, এবং আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি যে আপন ভাই আপনি আমাকে একটা পরামর্শ দিবেন, একটা বুদ্ধি দিবেন যে এই সময়টাতে আমি আসলে কি করতে পারি। আমার বাপ মা আমাকে বারবার একটা কথাই বলে যে 2 মেয়ে খারাপ, এই 2 মেয়েকে ছেড়ে দিয়ে তুই নতুন করে বিয়ে করে সংসার কর। আর তাজিন কান্নাকাটি করে বলে যে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, একইভাবে তমাও বলে। তো আসলেই আমার কার অপরাধ, কেন আমাদের জীবনটা এরকম হলো আমি বুঝতে পারতেছি না। আপনার কাছে একটা পরামর্শের জন্য আমার কথাটা বলো, আপনি আমাকে একটা পরামর্শ দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত নোয়াখালীর ভাই সিফাতের জীবনের এই বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, আমি গল্পের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে সিফাত ঠিক এই মুহূর্তে অনেক বড় একটা বিপদে আছে। আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে চেষ্টা করবেন সিফাতকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য। গল্পের শুরুতে আমি এও বলেছিলাম যে আসলেই কি সিফাত তার কষ্ট নিজে বা সে তার বিপদ নিজে ডেকে এনেছে, নাকি বিপদে তাকে খুঁজে বের করে এনেছে। এখন বিষয়টা হচ্ছে আমি আসলে এটা বুঝতে পারতেছিলাম না। আমি আগেও বলেছিলাম যে এই গল্পে কি সিফাত দায়ী, না হচ্ছে তাজিন দায়ী? মানে অপরাধটা কার, সিফাতের, তাজিনের, না তোমার? কিন্তু আমার কাছে মনে হচ্ছে ছোট্ট বুদ্ধিতে বা ছোট্ট মেধাতে এই গল্পের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তাজিনের বাবা মা, মানে তোমার বাবা মা। এবং তোমার বাবা মা একজন, আমাদের এই পৃথিবীতে এরকম অসংখ্য বাবারা আছে বা মায়েরা আছে যারা একটা সুন্দরী মেয়ে জন্ম হওয়ার পরে মেয়েটাকে নিয়ে ব্যবসা করতে চায়। আপনি আপনার মেয়েকে প্রতিদালয়ে পাঠাইলে যে ওখান থেকে টাকা ইনকাম করলেই যে এটা আপনার মেয়েকে নিয়ে আপনার খারাপ ব্যবসা করা হলো, বিষয়টা এরকমও না। খারাপ ব্যবসা করতে হলে আরও অনেক মাধ্যম আছে। আমি কিছুদিন আগে এমন এক গল্প পেয়েছি, আমি গল্পটা রেকর্ড করবো রিসেন্ট। ঢাকা শহরের এক মহিলা তার এক সুন্দরী মেয়েকে দিয়ে 4 কোটি টাকার বাড়ি কিনে ফেলেছে ঢাকাতে, শুধু মেয়েকে দিয়ে ব্যবসা করায়। এবং এই মেয়ে এতই সুন্দর যে কোনো ছেলে তারা একবার দেখলে পাগল হয়ে যাবে। কোনো সময় কোনো প্রবাসীকে ধরে বলে আমার মেয়েটার একবার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, তোমার কাছে বিয়ে দেবো, এই কথা বলে প্রবাসীর কাছ থেকে টাকা নেয়। অথবা ঢাকা শহরের কোনো দণ্ডার্থ শিল্পপতি ছেলেকে ধরে বা বৃদ্ধ লোককে ধরে, বয়স্ক লোককে ধরে মেয়ের সাথে অনেকগুলো বিয়ে উনি ওনার মেয়েকে দিয়েছে, অনেক টাকা কাবিনে অনেক জায়গায় বিয়ে দিয়েছে। এবং আমাকে এক প্রবাসী ভাই পুরোটা গল্প লিখে মেয়েটার পুরো ডিটেলস আমাকে দিয়েছে। আপনি বিশ্বাস করেন, এই মেয়ের সাথে আমি যখন কথা বলছি, এই মেয়ে আমাকে পটানোর জন্য ট্রাই করতেছে। ও মাই গড, আসলে এদের নীল নকশা বা এদের জাল যে কত ভয়ানক এটা আপনি চিন্তাও করতে পারবেন না। এবং এদেরকে দিয়ে যে কী পরিমাণের জিনিস হাসিল করা যায় আপনি চিন্তা করেন। এক মেয়েকে দিয়ে তার মা 4 কোটি টাকার বাড়ি কিনে ফেলেছে, এবং এছাড়া তো আরও মহিলার আছেই। তো যার জন্য আমি এই বাবা মাদেরকে সতর্ক করবো যে আপনারা কখনোই আপনার মেয়েকে দিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন না। একটা সুন্দরী মেয়ে আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আপনার জন্য আল্লাহর তরফ থেকে একটা নিয়ামত। এই নিয়ামতটাকে আপনি চেষ্টা করবেন যে সারা জীবন ধরে রাখার জন্য। হয়তো ওই সুন্দরী মেয়ের উসিলায় আল্লাহ আপনাকে বেহেশতেও নিয়ে যেতে পারে। এই জন্য বাবা মারা একটু সতর্ক হন, মেয়ে নিয়ে ব্যবসাগুলো করা বন্ধ করেন। এবং আজকের গল্পে যে সিফাত বিপদে আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই যে যার মতো করে একটা মন্তব্য করবেন যারা এই গল্পটা শুনবেন, যে আসলে সিফাত এই মুহূর্তে কী করা উচিত? তাজিনের কাছে যাওয়া উচিত, না তোমার কাছে যাওয়া উচিত, নাকি সব কিছু ছেড়ে নতুন করে একটা বিয়ে করা উচিত? এই মানুষটা খুব বড় বিপদে আছে, বিপদ থেকে বের হওয়ার জন্য তাকে একটা সঠিক মন্তব্য আপনার কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।